আসিফ ভাই, শুরু করা যাক। মোটামুটি একটা অ্যামাউন্ট ছেলেপেলে হয়েছে। হয়তো ইনশাল্লাহ আস্তে আস্তে আরো জয়েন হবে নি। জুম্মার জি। দিন তো রিল্যাক্সে থাকতে পারে সব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে মূলত উপস্থিত হওয়ার কারণ তো সবাই জানেনি, যে পাক আফগান যুদ্ধ, উপমহাদেশের সংঘাত। এই বিষয়টা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটার সাথে আসলে যেমন আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতি জড়িত, তেমন বিশ্ব রাজনীতিও জড়িত। প্লাস হচ্ছে আমাদের পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। পাকিস্তান একটা ইসলামিক দেশ, দেখা গেছে মুসলিম সংঘর্ষিত দেশ। আর আফগানিস্তানের ইসলামিক ইমারত কায়েম আছে। তো এখন দুই পক্ষ সংঘর্ষ, স্যার আমরা কোন পক্ষ নেব, অথবা কাদের সাপোর্ট দেব, অথবা দিব না, নিরপেক্ষ থাকবো, অথবা কেন সংঘাত হচ্ছে, এই বিষয়গুলো সেটা ক্লিয়ার হওয়া জরুরি। না হলে মানে ফেসবুকে দেখা যায় ফিতনা ছড়াচ্ছে অলরেডি। তো এই বিষয় নিয়ে প্রথম আলোচনা করবে হচ্ছে রাহবার আব্দুল্লাহ ফাহিম ভাই, চিকিৎসক, ফাউন্ডার তাহরিম ফাউন্ডেশন। উনার আলোচ্য বিষয় হচ্ছে উপমহাদেশের রাজনীতি। তো ফাহিম ভাই, আপনাকে অনুরোধ করবো আলোচনা ইনশাআল্লাহ শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। রাব্বি ইশরাহ সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আজকে রমজানের সম্ভবত শেষ জুমাবার। হয়তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা আরেকটা রমজান পাবো। তো জুমা নামাজের পরে আমরা আলোচনায় আসছি। তো একটু অসুস্থ আছি, কণ্ঠ কখনো কখনো একটু ডাউন হয়ে যেতে পারে, এজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা। তো আজকে যে আলোচনা, আহ, চলমান পরিস্থিতির বিবেচনায় আজকে যে আলোচনা টপিক নির্ধারণ করা হয়েছে, তো এই হিসাবে আসলে উপমহাদেশের রাজনীতি বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? এখানে রাজনীতি বলতে শুধু রাজনীতি নয়, এখানে কিছুটা ভৌগোলিক, কিছুটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এর পাশাপাশি চলমান বর্তমান রাজনীতি। তো এই রাজনীতিটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে কিছু বিষয় হচ্ছে একটু ভেঙে নিতে হবে। আহ, এটা ভৌগোলিক অবস্থান বা জিও পলিটিক্স থেকেও এটা বলা যায়। সেটা হচ্ছে যে আসলে আমরা যখন উপমহাদেশের কথা বলি, তখন আমাদের মাথায় ভারতীয় উপমহাদেশ বললে কিছু দেশের ম্যাপ ভেসে ওঠে। উম, সেটা হচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আহ, কখনো ক্ষেত্রে মায়ানমার, এরকম। আসলে উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা অতীতে কখনোই হচ্ছে এরকম ছিল না। ইভেন হাদিসেও যে হিন্দের কথা বলা হচ্ছে, বা আমরা যে বহুল আলোচিত গাজওয়ায়ে হিন্দের যে শব্দটা বুঝি, এই হিন্দটা আসলে আসছে হলো হিন্দুকুশ পাহাড় পর্বতমালা, অর্থাৎ হিমালয়ের যে একটা মাউন্টেন রেঞ্জ আছে, সেই হিন্দুকুশ শব্দ থেকে হিন্দ শব্দটা আসছে। অর্থাৎ হিন্দুকুশের এই পাশে পূর্ব সাইডে যারা বসবাস করতেন, তাদেরকে এই এই ভূমিটাকে হিন্দ বলা হতো আর কি। সেখান থেকে এই নামটা আসছে। এখন পরবর্তী সময়ে ব্রিটিশরা চলে যাওয়ার সময় আমাদের এই দেশগুলোকে এইভাবে ভাগ করে ফেলা হয়েছে, বা ভাগ করে দিয়ে চলে গেছে তারা, এবং যে কারণে এখন থেকে আমরা, মানে তারপর থেকে আমরা এভাবে চিনি। তো এইরকম ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে, বিশেষত আমরা যারা মুসলিম, আমাদের যাদের হচ্ছে ইসলামিক খিলাফত বা শরিয়ত বা ইমারতের আকিদায় আমরা বিশ্বাস করি, তাদের কাছে এইরকম ভৌগোলিক অবস্থান, অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, এইরকম অবস্থান আসলে এটা ঠিক না, উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে মানব রচিত কিছু সীমান্ত। ঠিক আছে, এটা কখনো এরকম ছিল না। হিন্দ বলতে বোঝানো হতো একটা বিশাল বড় ভূখণ্ড। ইভেন গত শতাব্দীর খেলাফত আন্দোলনের সময় যখন এই উপমহাদেশে খেলাফত মুভমেন্ট হয়, এটা একটা বিশাল বড় মুভমেন্ট ছিল, এবং এই মুভমেন্টটা ব্রিটিশদের, মানে ব্রিটিশ আমলের মুসলিমদের নেওয়া অন্যান্য বিদ্রোহগুলো, মানে সিপাহী বিদ্রোহের পরে সবচেয়ে বড় বিদ্রোহ ধরে নেওয়া হয়, বা সবচেয়ে বড় আন্দোলন ধরে নেওয়া হয়। কেন যে এই সময়ও পুরা উপমহাদেশে একটা খিলাফত কায়েমের চেষ্টা, অথবা খেলাফত কায়েমের এক ধরনের মুভমেন্ট, খেলাফত রক্ষার এক ধরনের মুভমেন্ট, এইরকম একটা মুভমেন্ট হয়েছিল। তখনও এভাবে কখনো ভাগ করে চিন্তা করা হয়নি। এটা 100 বছর আগের কথা বলছি, অর্থাৎ 1920 সালের দিককার ঘটনা। তো এরপরে 47-এর সময় আমরা এইভাবে ভাগ করে দেখছি। সো আমরা যখন এরকম আমরা হিন্দের কথা যখন আলোচনা করব, উপমহাদেশ আলোচনা করব, তখন আমরা পুরাটা একসাথে চিন্তা করব। আমাদের এই চিন্তাটা মাথায় আনতে হবে, কোনো ম্যাপবিহীন।
এরপরে আমরা রাজনীতিকে বিশ্লেষণ করব। এটা কেন বলছি, এটার কারণ মানে ভৌগোলিক কারণ বা বর্তমান রাজনীতিতে এটার ইম্প্যাক্ট গুলো আমরা বুঝতে পারবো। জাস্ট উদাহরণস্বরূপ বলছি, এখন আমরা যে আফগান পাক পাক যুদ্ধটা দেখতেছি, আমাদের কাছে মনে হচ্ছে এটা দুইটা জাতি রাষ্ট্রের লড়াই, যে পাকিস্তান এবং আফগানিস্তানের লড়াই। ব্যাপারটা এরকম না, ঠিক আছে? কারণ আফগানিস্তানের পাকিস্তানের যে কাবাইলি এলাকা এবং আফগানের যে হচ্ছে মানে বর্তমান ইমারতে আফগানিস্তান, এই দুইটা জনগোষ্ঠী প্রায় একই রকম এবং তারা উভয়ের সাথে ওয়েল কানেক্টেড। পাকিস্তানের ওলামা একরাম আফগানের সাথে কানেক্টেড। সো আমরা যদি তাদেরকে আলাদাভাবে চিন্তা করি তাহলে হচ্ছে এটা এক ধরনের ভুল। আবার বৃহত্তর অর্থে আপনারা যদি চিন্তা করেন, ওলামায়ে দেওবন্দ অর্থাৎ দেওবন্দ মুভমেন্টের যে আলেম ওলামাগণ আছেন যারা গোটা ভারতীয় উপমহাদেশে ছড়ায় আছেন, তাদের রুট কিন্তু একসাথে আবদ্ধ। আপনি চিন্তা করে দেখেন যে পাকিস্তানের ওলামা ইকরাম, বাংলাদেশের ওলামা ইকরাম, আফগানের ওলামা ইকরাম এবং বৃহত্তর ভারতের ওলামা ইকরাম, তারা কিন্তু একসাথে কানেক্টেড এবং তাদের কেন্দ্র তারা ধরে হচ্ছে দেওবন্দকে। সো এই যে চিন্তাটা ভৌগোলিকভাবে এভাবে চিন্তা করতে পারবো না, ঠিক আছে? চিন্তা করলে আমাদের এই পুরা উপমহাদেশের রাজনীতি বুঝতে ভুল হয়ে যাবে বা আমরা বারবার মিসগাইডেড হব। হ্যাঁ, এক একটা দেশের রাজনীতি বলে কল্পনা করবো, আসলে জিনিসটা আলাদা আলাদা কিছু নয়। তো প্রেক্ষাপট থেকে দেখবেন আমরা যদি দেখি তাহলে দেখি যে উপমহাদেশের রাজনীতি মূলত সবসময় এরকম ছিল, পরবর্তীদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এই ভাগের কারণে আমাদের আরো জটিলতা গুলো আরো বেশি দেখা দিয়েছে। এটা হচ্ছে প্রাথমিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি। আচ্ছা, এরপরে আলোচনা আসবে যে দ্বিতীয়ত এই উপমহাদেশের আসলে মুসলমানদের অবস্থা বা মুসলমানদের জনসংখ্যা এটা কেমন, এটা চিন্তা করতে হবে। যদি মোটা দাগে বলি, উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল জায়গাগুলোর একটা। ভারত, পাকিস্তান, ভারত, আফগানিস্তান থেকে নিয়ে আরাকান পর্যন্ত এই অঞ্চলে যে মানুষ বসবাস করে, এটা পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড জায়গা এবং এখানে প্রায় 200 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে। তো আমরা বুঝতে পারছি যে মানে এত ঘনবসতিপূর্ণ এলাকা পৃথিবীতে খুব কম আছে। হয়তো চীন আছে, চীনেও এত ঘনবসতিপূর্ণ না, তবে আমাদের পরে হয়তো চীনের অবস্থান, ঠিক আছে? তো এটা হচ্ছে এরকম একটা জায়গা। 2 নাম্বার হচ্ছে যে এখানে আসলে হিন্দু মুসলমান বা মূলত কোন ধর্মের মানুষের রেশিও কেমন। একটা ওভারঅল এস্টিমেশনে দেখা গেছে যে হিন্দু জনগোষ্ঠী বা পৌত্তলিক জনগোষ্ঠী, আরো গ্রেটার ভাবে চিন্তা করলে পৌত্তলিক জনগোষ্ঠী হচ্ছে 100 থেকে 110 কোটির মধ্যে বর্তমানে এই 2026-এর অনুযায়ী, এবং এখানে মুসলিম জনসংখ্যা 75 থেকে 70 কোটির মধ্যে। আর বাদ বাকি আর কিছু অন্যান্যরা আছে। তো এটা হচ্ছে এই উপমহাদেশের রেশিও, অর্থাৎ পৌত্তলিকতা এবং একেশ্বরবাদ, ইসলাম যে এসেন্স বা ইসলামের যে মৌলিক ধারণা, এই দুইটার মধ্যে দ্বন্দ্ব এই উপমহাদেশের অস্তিত্বের সংকট, বা আরো যদি বলি যে মানে মূল লড়াই, ঠিক আছে? এই উপমহাদেশের মূল লড়াই এটা, ঠিক আছে? যে এখানে আমরা এখন হিন্দুত্ববাদকে অনেক নামে চিনি, হিন্দুত্ববাদ নামে চিনি, কি বলে উগ্র হিন্দুত্ববাদ নামে চিনি, হিন্দু ন্যাশনালিজম নামে চিনি, ঠিক আছে? যেটাই বলি, ব্রিটিশ পরবর্তী ভারতে বা ব্রিটিশ সময় থেকে নিয়ে পরবর্তী 100 বছর বা 150 বছর এখানে এই লড়াইটা মূলত এই দুইটা কেন্দ্রিক, অর্থাৎ মুসলমানদের অস্তিত্বের লড়াই আর হচ্ছে হিন্দু ডমিনেন্স, অর্থাৎ হিন্দুত্ববাদের আধিপত্যের বিস্তার, ঠিক আছে? এটাই এই উপমহাদেশের রাজনীতি বারবার আবর্তিত হয়েছে এবং এভাবেই হয়ে আসছে। আচ্ছা, এর উপরে আরো কিছু ফ্যাক্টর আছে, সেগুলো ধীরে ধীরে আলোচনা করছি। তো মূলত এই লড়াই, এই বাস্তবতাটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যে এটা কিন্তু সব ক্ষেত্রে ঐতিহাসিক নয়, ঐতিহাসিকভাবে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, ঠিক আছে? এই ভূখণ্ডকে মুসলিমরা 800 বছর শাসন করছে, কোনো ক্ষেত্রে সেটা 850 বছরও ধরা হয়, অর্থাৎ আমরা ধরে নিলাম যে মোটা দাগে 800 বছর শাসন করছে। এই 800 বছরে কখনো কোনো অবস্থাতেই 2-1টা সাম্রাজ্য ছাড়া, যেমন আমরা মারাঠা সাম্রাজ্যের ঘটনা জানি, সেটাও
আহ, ধর্মের কারণে নয় বা হিন্দুত্ববাদের জন্য নয়। মুসলিমরা যে শাসন করছে এই 800 বছরে কখনোই হিন্দু মুসলমান দ্বন্দ্ব ছিল না, বরং মুসলিমদের শাসন আমলে হিন্দুরা মোস্ট সিকিউরড অবস্থায় ছিল। তাদের আহ, রাজসভাগুলোতে বা মুসলমানদের বিভিন্ন শাসন কার্যের বিভিন্ন ধাপে হিন্দুদের অবস্থান ছিল, তাদের পূর্ণ নিরাপত্তা ছিল, এবং হিন্দু হওয়ার কারণে কখনো কেউ বৈষম্যের শিকার হয়েছে এই 800 বছরের ইতিহাসে এই উপমহাদেশে আমরা দেখি নাই। আচ্ছা, তাহলে এর বিপরীতে চিন্তা করেন যে, মানে বিপরীতে না, এর সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে যে এই 800 বছর কিন্তু এই উপমহাদেশের সবচেয়ে প্রসপারাস 800 বছর। ওয়ার্ল্ড ইকোনমি 26% গ্রোথ, উৎপাদন, বিশ্ব অর্থনীতির 26% উৎপাদন এই উপমহাদেশ থেকে যেত। অর্থাৎ বর্তমান সময়ে চীন যে ধরনের রেশিও দেয়, এর চেয়েও হলো প্রসপারাস ছিল হচ্ছে বর্তমানে ওই সময় আমাদের ভারতীয় উপমহাদেশ, ঠিক আছে, যেটা মুসলিমরা শাসন করত। এই 800 বছরের সালতানাত গুলো মোটামুটি কম বেশি হচ্ছে তারা সম্পূর্ণ ভারত উপমহাদেশ শাসন করছে। কিছু স্পেসিফিক এলাকায় হিন্দু রাজত্ব ছিল, তারপরও তাদের সাথে এক ধরনের সুলা ছিল, অনেক মানে মূলত ডমিনেন্স ছিল মুসলিমদের। তো এই জিনিসটা ছিল না, বাট ব্রিটিশ আসার পর থেকে বা ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকে এইটা ভাঙতে থাকে, এবং ব্রিটিশ তার ডিভাইড অ্যান্ড রুল পলিসি বলেন বা আরো অন্যান্য তাদের শাসন ক্ষমতা সহজ করার জন্য বলেন, হিন্দু মুসলিম এই জিনিসটাকে আস্তে আস্তে তারা তুলে ধরে তাদের এই পলিসিটা। এবং এটা সাধারণ মানুষ বললে ভুল হবে, মূলত রাজনীতিবিদ পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় যে আচ্ছা, এখানে দ্বন্দ্বটা মূলত হিন্দু এবং মুসলমানের, ঠিক আছে। ব্রিটিশ চলে যাওয়ার পরে এই ধারা অব্যাহত থাকে। আচ্ছা, এটা কেন করা হয়েছিল এই প্রেক্ষাপটটা বুঝতে হবে। ব্রিটিশরা বুঝছিল যে এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই উপমহাদেশের সবচেয়ে ভোকাল যে অংশটা, ভোকাল অংশটা ছিল মুসলিমরা। সবচেয়ে রেভেলিয়াস অংশটা ছিল মুসলিমরা। বারবার মুসলিমরা রিভল্ট করছে এই উপমহাদেশে। আপনাদের কারো কারো হয়তো ক্যামেরা অন আছে, প্লিজ একটু বন্ধ করবেন। মাহমুদুল ভাইয়ের ক্যামেরা অন আছে। আচ্ছা, সবচেয়ে রেবেলিয়াস অংশটা ছিল মুসলিমরা। তারা বারবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করছে, এবং তাদের এই বিদ্রোহের অনেকগুলো বিদ্রোহেই হিন্দুরা মুসলিমদের সঙ্গ দিছে, এরকম রেকর্ড আছে যে তারা মুসলিমদেরকে ভয় করত। ব্রিটিশদের একটা ভয় ছিল যে আমাদের প্রধান বিরোধী অংশ বা আমাদেরকে এখান থেকে ওয়াইপ আউট করে দিতে পারে একমাত্র মুসলিমরা। মুসলিমদের ইমান এবং আকিদার যে লড়াই, এই লড়াইকে তারা সবসময় ভয় করে আসছে এবং এটাকে ডিফেন্ড করে আসছে। এই লড়াইয়ে তারা সবসময় হিন্দুদেরকে তাদের পাশে চেয়েছে, অর্থাৎ পৌত্তলিকদের তাদের পাশে চেয়েছে, এবং তারা একটা বড় অংশ, অর্থাৎ হিন্দুদের যে এলিট অংশ ছিল এই অংশটাকে তাদের পাশে পেয়েওছে, ঠিক আছে। সো যেমন আমরা জানি যে কলকাতার এলিট বা আরো যারা যারা উপমহাদেশে যে সকল হিন্দু জমিদার বা হিন্দু রাজারা ছিল, তারা ব্রিটিশদেরকে সমর্থন দিয়েছে তাদের নিজেদের ক্ষমতার স্বার্থের কারণে এবং ব্রিটিশ শাসনকে টিকায় রাখতে, ঠিক আছে। এক্ষেত্রে অনেক মুসলিমও তাদের সমর্থন দিয়েছে, কিন্তু বটা দাগে তারা এই সমর্থনটা হিন্দুদের কাছ থেকে পেয়েছিল। আচ্ছা, এটা কতটা রাজনৈতিক কতটা সামাজিক এটা না বলে আমরা বলি যে এটা মোটামুটি ব্রিটিশরা এই ধরনের সমর্থন পেয়ে 200 বছরের কাছাকাছি 190 বছর এই ভূখণ্ড শাসন করছে তারা। আচ্ছা, তারা চলে যাওয়ার সময় এই জিনিসটা তাদের মধ্যে বিল্ট ইন করে দিয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা দেখি যে যখন ব্রিটিশরা চলে যাচ্ছে তখন এই উপমহাদেশে হিন্দুত্বভার উত্থান হচ্ছে, অর্থাৎ বল্লভভাই প্যাটেল, নাথুরাম গডসের মতন লোকজন এই উপমহাদেশে আরএসএস প্রতিষ্ঠা করছে। আরএসএস এর প্রতিষ্ঠা, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামের যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, সেই সময় তাদের জন্ম হচ্ছে। বিজেপির যারা ফোরফাদার, অর্থাৎ প্রতিষ্ঠাতার সংগঠন। হোয়াই? বিকজ তাদেরকে এইভাবে ট্রেন করা হচ্ছে বা তাদেরকে এই উস্কানিটা দেওয়া হচ্ছে যে তোমরা এরকম একটা সংগঠন তৈরি করো বা একাধিক সংগঠন তৈরি করো, শিবসেনা বা আরো অন্যান্য যারা আছে, যারা পরবর্তী সময়ে ভারতকে একটি একমুখী রাষ্ট্র বা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে পারো বা ধরে রাখতে পারো, ভারতের কেন্দ্রীভূত করতে পারো। এই যে জিনিসটা প্রতিষ্ঠিত হচ্ছে, এইটাই ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক সংঘাতের সবচেয়ে বড় কারণ, ভারতীয় উপমহাদেশের। আচ্ছা,
এরপরে সো এইখান থেকেই কিন্তু বিজেপির জন্ম হয়েছে, এখান থেকেই কিন্তু উগ্র হিন্দুত্ববাদের জন্ম হয়েছে, এখান থেকেই হচ্ছে এই এই পলিসিগুলো থেকেই জন্ম নিছে হচ্ছে মুসলিম বিদ্বেষ। এখানে মুসলমানদেরকে হত্যা করা জায়েজ, এখানে হচ্ছে রায়ট বাঁধানো জায়েজ, এখানে হচ্ছে মসজিদ ভেঙে ফেলা জায়েজ। মানে এই যে বিষয়গুলো সামনে আসছে, এটা তৈরি হয়েছে কিন্তু ওই ওই রাজনীতি থেকে। এবং সমগ্র ভারতব্যাপী তাদের এই রকম পরিকল্পনা, ইভেন তারা যে মানে ভারতীয় ইসরায়েলের মতো, গ্রেটার ইসরায়েলের মতো যে আমরা যে ম্যাপ দেখি, হ্যাঁ, ভারতের এরকম গ্রেটার ইন্ডিয়া আমরা ম্যাপে দেখতে পাই যে হচ্ছে ভাই শব্দ আহ, শোনা যায় না। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ভাই, এখন শোনা যায়। আচ্ছা, আচ্ছা, আমরা যে বৃহত্তর ভারতের যে ম্যাপ দেখি, তারা বলে হিন্দু রাষ্ট্র। হ্যাঁ, এই হিন্দু রাষ্ট্রের যে ম্যাপ, এই ম্যাপে আমরা দেখি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সবকিছু তাদের এই ম্যাপের অন্তর্গত। ইভেন চীনেরও একটা বড় অংশ, অরুণাচল প্রদেশ, তারা গ্রেটার ইন্ডিয়া বা হিন্দু রাষ্ট্র এই ইয়েতে বিশ্বাস করে, বা তারা মনে করে যে এটা তাদের অধিকার। হ্যাঁ, তারা এরকম একটা রাষ্ট্র তৈরি করবে যেটা হিন্দুত্ববাদ বা মানে হিন্দু ডমিনেন্সের রাষ্ট্র হবে। ঠিক আছে, এরকম যে তাদের মনোবাসনা, এটা জন্ম হয়েছে ব্রিটিশদের থ্রুতে। অনেকটা গ্রেটার ইসরায়েলের যে কনসেপ্ট, এরকম কনসেপ্টই তারা এখানে বিল্ড করছে। এবং জায়নিজমের শুরু, এবং তার এইখানে ভারতে উপমহাদেশে যদি বলি যে হিন্দুত্ববাদের সূচনা, এর সাথে কিন্তু ঐতিহাসিকভাবে অনেক কানেকশন আছে। আমরা যদি ডিপার পড়াশোনা করি তাহলে আমরা এই কানেকশন গুলো ধরতে পারবো। ঠিক আছে, যে কিভাবে এটা ডেভেলপ করছে, এখানে এই রাজনীতিটা কিভাবে আসছে। ঠিক আছে, সো মোটামুটি কানেকশনটা একই রকম। ঠিক আছে, আচ্ছা, এইটার এই সমস্যার যে সূচনা হয়েছে সেটা বর্তমানে জারি আছে, এবং বর্তমানে এটার আমরা সবচেয়ে নগ্ন রূপ দেখি। হ্যাঁ, সবচেয়ে বিধ্বংসী রূপ দেখি। এবং এটা ধারণা করা হয়, আল্লাহ মাফ করুক বা আল্লাহ না, আমাদের এটা না দেখতে হয় যে আগামী 3 থেকে 5 বছরের ভিতরে সমগ্র ভারতে একটা মুসলিম গণহত্যার জন্য ভারত কিলিং হবে, মাস মুসলিম কিলিং করা হবে, এথনিক ক্লিনজিং করা হবে। এরকম পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে। কেন? যে তারা ভারতকে ইসলাম মুক্ত বা মুসলিম মুক্ত করতে চায়। হ্যাঁ, এইরকম ইসলামোফোবিক উগ্র চরিত্র নিয়ে, ইসরায়েলের মতো চরিত্র নিয়ে তারা আগাচ্ছে। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট। ঠিক আছে, সো এবং তাদের এই লক্ষ্যের মধ্যে কিন্তু শুধুমাত্র ভারতীয় মুসলমান যারা আছে, অর্থাৎ ভারতে অবস্থিত, বর্তমান তথাকথিত ভারতের বর্ডারের মধ্যে অবস্থিত তারা নয়, শুধু তারা নয়, সাথে বাংলাদেশ আছে, আসামের মুসলমানরা আছে, রোহিঙ্গারা যেমন ইয়ে হয়েছে এরকম যারা আছে, পাকিস্তান আছে, ইভেন সম্ভব হলে তারা আফগানিস্তান পর্যন্ত, মানে এরকম তাদের মনোবাসনা। এবং এটাকে আঞ্জাম দেওয়ার জন্য, এটাকে এস্টাবলিশ করার জন্য তারা কিন্তু মানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে, রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে, ট্রেনিং এর ব্যবস্থা করছে, অনলাইন ক্যাম্পেইন চালাচ্ছে, সংঘবদ্ধ প্রচারণা চালাচ্ছে, মিডিয়ার হাইপ তৈরি করছে। তাদের মিডিয়াগুলো দেখলে আমরা বুঝি যে তারা মানে তারা ইসরায়েলের গণহত্যাকে নিজেদের গণহত্যা বলে মানে খুশি, মানে উৎফুল্ল হচ্ছে, এবং এটাকে খুব করে প্রমোট করছে। হ্যাঁ, যে ইসরায়েল খুব ভালো কাজ করছে, এই সেই, আমরা ওইভাবে মুসলিম মারবো, মানে এই হচ্ছে তাদের মানসিকতা। এর বিপরীতে আমরা হচ্ছে মুসলিমরা হচ্ছে অ্যাজ রিসিভিং এন্ডে আছি। ঠিক আছে, আমরা হচ্ছে রিসিভিং এন্ডে আছি। এইরকম রাজনৈতিক বাস্তবতায় আমাদের লড়াই চলছে। আমাদের চেয়ে অনেক করুণ অবস্থায় আছে যারা বর্তমানে ভারতের মেইনল্যান্ডের মধ্যে আছে। ঠিক আছে, ভারতের মেইনল্যান্ডে যারা অবস্থান করছে, এটা এখন এর বিপরীত দিকটা, অর্থাৎ আমাদের দিকটাও একটু চিন্তা করতে হবে। শুধু তাদেরকে ব্লেম করলে আসলে, মানে তারা তো চাইবেই যে হচ্ছে, তারা ওই যে আল্লাহর যে আয়াত বলছেন যে মুখের ফুৎকারে তারা আল্লাহর দিনকে নিভাই দিতে চাইবে, এটাই তো তাদের বাস্তবতা। কিন্তু আমাদের দিকগুলোও দেখতে হবে যে আচ্ছা, 47-এ যে পাকিস্তান, মানে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল, আমরা কি করছি?
মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান তৈরি হওয়ার পর পাকিস্তান এবং মানে তৎকালীন পূর্ব এবং পাকিস্তান সেকুলার রাষ্ট্র তৈরি হয়েছে, এখানে আর ইসলামের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এটা ডিপ স্টেট কেন্দ্রিক রাষ্ট্র তৈরি হয়ে গেছে, এখানে বিভিন্ন পরাশক্তির এজেন্টরা এসে রাষ্ট্রগুলো দখল করে ফেলছে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। ৭১-এর বিভাজনের পরে বাংলাদেশেরও যে অবস্থা হয়েছে, পাকিস্তান আরো মোর ওয়েস্টার্ন কন্ট্রোলে গেছে, আমেরিকান কন্ট্রোলে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মানে এই যে ব্যাপারটা, এখন আমাদের জন্য সমস্যা কত দিকে দেখা দিছে এটা একটু চিন্তা করতে হবে। তাহলে আমরা রাজনৈতিক মানে আফগানিস্তানের এই লড়াইটাকে আমরা এভাবে বোঝার চেষ্টা করব যে পাকিস্তানে এমন একটা সশস্ত্র বাহিনী বা মিলিটারি সরকার বসে আছে যারা একই সাথে ওয়েস্টের এজেন্ট এবং একটা হচ্ছে নিজেরা একটা সেকুলার এস্টাবলিশমেন্ট বা একটা মিলিটারি এস্টাবলিশমেন্ট, ঠিক আছে। ওয়েস্ট যা বলে তারা সেখানে বসে সেটা বাস্তবায়ন করে, ঠিক আছে। তারা যদি ভারত বিরোধিতাও করে বা ভারতের সাথে যুদ্ধও করে, তবু সেটা ওয়াশিংটনের নির্দেশ ছাড়া করে না। তারা যে বর্তমানে আফগানের সাথে যুদ্ধ করছে এটা সম্পূর্ণ ওয়াশিংটনের নির্দেশে করছে। আরো স্ট্রংলি বলবো যে জায়নিস্ট লবির সংশ্লিষ্টতার কারণে করছে, ঠিক আছে। সো পাকিস্তান রাষ্ট্রটাকে তারা মূলত এইভাবে হচ্ছে কন্ট্রোলে রাখছে। আচ্ছা, আমাদের এখানে যারা বসে আছে তারা মোরাললেস একই রকম, কিছুটা দুর্বল, এটাই আর কিছু না, কিছুটা দুর্বল। এখানে অনেকগুলো এলিমেন্ট হচ্ছে তাদের হাতে নাই, বাট তারা সম্ভাব্য সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। আমাদের এখানে সবচেয়ে খারাপ দিক হলো যে এখানে আমাদের ওয়েস্টার্ন প্রেশার বা হেজিমনির সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান হেজিমনির একটা বিশাল অংশ এটা বিগত ১৭ বছরে আরো স্ট্রংলি আমাদের মধ্যে চেপে বসছে। এই এলিমেন্টগুলো এখন এখানে থেকে গেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমাদের নিয়ন্ত্রণটা বোথ ওয়েস্টার্ন এবং মানে আমেরিকান প্লাস ইন্ডিয়ান, ঠিক আছে। সো এখানে এরকম একটা ডিপ স্টেট এখানে বসে আছে। আচ্ছা, এই হচ্ছে মানে রাজনৈতিক বাস্তবতা। এর বিপরীতে আমাদের সো মানে এই সবগুলো যদি আমরা মিলাই, ঠিক আছে, তাহলে আমরা কি পাই? আমরা পাই যে হচ্ছে এখানকার ভারতীয় উপমহাদেশের মুসলিম জনগোষ্ঠী এই মুহূর্তে বর্তমান সময়ে সবচেয়ে দুর্বল অবস্থান করছে, বোথ পাকিস্তান থেকে নিয়ে আরাকান পর্যন্ত। আরাকানের মুসলমানরা, বাংলার মুসলমানরা, আসামের মুসলমানরা, ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিম বাংলার মুসলমানরা, কাশ্মীর তো অবশ্যই, কাশ্মীর তো পুরাটাই ভারতের মিলিটারি নিয়ন্ত্রণে আছে, সেখানে ছোটখাটো ইয়ে হয়। এছাড়াও ওভারঅল পুরা ভারতের, আমরা হায়দ্রাবাদের ইতিহাস জানি, তারা সম্পূর্ণটাই এখন হচ্ছে তাদের কবজায়। আচ্ছা, পাকিস্তানের এই ক্ষেত্রে হচ্ছে, পাকিস্তানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা একটা আমাদের চেয়ে অ্যাপারেন্টলি বেটার কন্ডিশনে আছে। তারা একদম সরাসরি গণহত্যার সম্মুখীন হওয়ার মতো কন্ডিশনে এই মুহূর্তে নাই, কিন্তু তাদের মিলিটারি তাদের উপরে গণহত্যা চালাচ্ছে, যে মিলিটারিটা ব্যাকড বাই ওয়েস্ট। এটা একটা এক্সেপশনাল ঘটনা, এটা পাকিস্তানে ঘটে আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা যে জিনিসটা পাই এটা বুঝতে হবে, হ্যাঁ, যে এখান থেকে আমরা যখন আমাদের নিজেদের মুক্তির কথা চিন্তা করি, নিজেদের প্রোটেকশনের কথা চিন্তা করি, আমাদের আজাদির কথা চিন্তা করি, তখন আমাদের আজাদির রাস্তাটা এই মুহূর্তে আমরা কিভাবে দেখি? আমাদের আজাদির রাস্তা হচ্ছে যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, হ্যাঁ, এটা আমাদের জন্য হয়তো একটা নোট নিয়ে রাখতে পারেন বা বলে রাখি যে এটা মনে রাখার মতো একটা পয়েন্ট, যে বর্তমানে সরাসরি হিন্দুত্ববাদের বিরুদ্ধে রিভল্ট করার মতন ভারতীয় উপমহাদেশের একমাত্র মানব গোষ্ঠী হচ্ছে আমরা, যেটা আমরা ২৪-এ করছি, ঠিক আছে, বা ২৪ পরবর্তী সময়ে করছি, যে সরাসরি আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের প্রতিষ্ঠিত একটা সরকারকে উপড়ায় ফেলাই দিছি, ঠিক আছে। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে করাইছেন, ঠিক আছে, যে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, আমাদের এই বাংলার ভূখণ্ডের মুসলিম বঙ্গের মুসলমানদের একটা অ্যাচিভমেন্ট যে আমরা এই কাজটা করতে পারছি। সো এটা একমাত্র যারা হচ্ছে সরাসরি ভারতের বিরুদ্ধে মানে ভারতের হিন্দুত্ববাদী চরিত্রের বিরুদ্ধে রিভল্ট করছে, আর কেউ কিন্তু এই মুহূর্তে করতেছে না। যারা করতেছে তারা গোপনে করতেছে অথবা ওইভাবে ভোকাল না, কোনো সাফল্য তাদের নাই, কিন্তু আমরা এটা পারছি। আচ্ছা, এখন যখন আমরা পুরা ভারতের মুসলমানদের মুক্তি এবং নিরাপত্তার কথা চিন্তা করব, তখন আমরা কিভাবে চিন্তা করব? দেখেন, খুব সিম্পলি প্র্যাকটিক্যালি যদি বলি, তাহলে যতদিন পাকিস্তানি মিলিটারি রেজিমের পতন না হচ্ছে ততদিন ভারতের মুসলমানদের
কোনো ধরনের ভারত বিরোধী লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রথমত পাকিস্তানের যে মিলিটারি রেজিম এই মুহূর্তে বসে আছে, তার পতন ঘটার মাধ্যমে পাকিস্তানের যেদিন পাকিস্তানের জনগণ বা পাকিস্তানের ওলামা ইকরাম বা আফগান পাকের জনগণের শাসন পাকিস্তানের উপর প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ বালুচিস্তান, সিন্ধ, ওয়াজিরিস্তান বা উত্তর পাকিস্তান যে জায়গাটা কাবাইলি এলাকা, এই জায়গাগুলোতে যতদিন, ইভেন পাঞ্জাব, যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আমাদের মুক্তির রাস্তা শুরু হবে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা কারণ আমরা এমন একটা জায়গায় আছি, আমরা যদি রেবেল করিও, আমরা যদি বিদ্রোহ করিও, ভারতের বিরুদ্ধে আমরা যদি জয়ী হয়েও, আমরা কিন্তু ভারতের হাতে বন্দী, কারণ আমাদের চারিদিকে ভারত। ঠিক আছে, আমাদের এখান থেকে লড়াইটাকে ছড়ায় দেওয়া এটা কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ ভারতের নিয়ন্ত্রণের সীমারেখার মধ্যে আমরা অবস্থান করছি। যতদিন না ওই পার থেকে বিজয় ত্বরান্বিত না হচ্ছে, কাশ্মীর মুক্ত না হচ্ছে, ততদিন কিন্তু এই লড়াইটা চলতে থাকবে। ঠিক আছে, মানে এই আমাদের এই অগ্রযাত্রা কিন্তু থেমেই থাকবে, এখন যেভাবে আছে এভাবেই থাকবে। দ্য মোমেন্ট দ্য রেজিম অফ পাকিস্তান উইল ফল, ইট উইল স্টার্ট, যে তীর ভারতের দিকে ঘুরে যাবে ওই পাশ থেকে, এবং তখন হচ্ছে পুরা ভারত জুড়ে মুভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আরো কিছু আশার কথা বলে আর কি শেষ করি। সেটা হচ্ছে যে আমরা কি তাহলে হতাশ হব? দেখেন, ভারত হিন্দুত্ববাদ দিয়ে শাসন করতে চাই, এটা তার পরিকল্পনা বা এটা তার সাফল্য বলতে পারেন। এখন পর্যন্ত সে মোটামুটি যতটুক তার গত 70-80 বছরে সে মোটামুটি সাফল্য দেখাইছে, যে সে ভারতকে এক করে রাখতে পারছে, মুসলিমদের উপর ডমিনেট হয়ে থাকতে পারছে, কিন্তু তার ভিতরে কিন্তু অনেকগুলো ভাঙন আছে। ঠিক আছে, এবং প্রতিনিয়ত সে এটার সাথে লড়তেছে। সো এই রাজনীতিটা আমাকে উপমহাদেশের, এটা হচ্ছে রাজনীতির একটা অংশ। কারণ শুধু ভারতে যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী আছে, যারা এই মুহূর্তে সরকারে বসে আছে, যারা প্রশাসনে বসেছে, তারাই যে শেষ কথা, ব্যাপারটা এমন না। কারণ ভারত একটা অনেক বড় দেশ, ঠিক আছে, অনেক বিশাল একটা ভূমি। এখানে হিন্দুত্ববাদীদের ভিতরেও, বা সরি, হিন্দুত্ববাদী না, মানে হিন্দুদের ভিতরেও অনেকগুলো অংশ বা অনেকগুলো ধর্ম, জাতি, বর্ণের মানুষ বসবাস করে, যারা তাদের স্বাধিকার চাই। যেমন আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। এখন এটা চিন্তা করেন, মানে এটা বলি, একটা আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী কিন্তু বাঙালিরা। ঠিক আছে, আমাদের সংখ্যা প্রায় 24 কোটির কাছাকাছি। এখন আপনারা বলবেন কিভাবে, মানে এই স্টাডিটা একটু আপনাদের করা লাগবে, হ্যাঁ, একটু পড়তে হবে, পড়াশোনা করতে হবে। ধরেন আমরা বাংলাদেশে আছি 15 থেকে 16 কোটি, পশ্চিম বাংলায় মুসলিমের সংখ্যা প্রায় 3 থেকে 4 কোটি, আসামে মুসলমানরা আছে, রাখাইনে মুসলমানরা আছে। ঠিক আছে, তো বাংলা বলে বা বাংলা জাতিগোষ্ঠীর কাছাকাছি ভাষা ব্যবহার করে বা বাঙালি বলে যাদেরকে পরিচয় করা হয়, এইরকম জাতিগোষ্ঠীর সংখ্যা প্রায় 22 থেকে 24 কোটি বর্তমানে। ঠিক আছে, আমরা হচ্ছে সবচেয়ে বড় মুসলিম এথনিক গোষ্ঠী উপমহাদেশে। এরপরে পাঞ্জাবি আছে, কাশ্মীরিরা আছে, বা আরো অন্যান্য, যেমন বিহারিরা আছে, এদিকে কেরালার মানুষজন আছে, হায়দ্রাবাদের মানুষজন আছে, এরকম আরো অন্যান্য জনগোষ্ঠী আছে। বাট আমরা এরকম একটা জনগোষ্ঠী। সো বাংলা মানে মুসলিম, বাঙালি মুসলিমের মতো, বা বাঙালি যে এই যে তারা এনআরসি ইত্যাদি যে করছে না, এটা কেন করছে? এটা আমাদেরকে আর মাথায় রেখে করছে, কারণ পশ্চিম বাংলা একটা বিশাল জনগোষ্ঠী মুসলিম। ঠিক আছে, সো তাদের উপরে যে তাদের যে পরিকল্পনা, এটা কিন্তু এই সব প্ল্যান নিয়ে করা। আচ্ছা, এরকম মানে জনগোষ্ঠী যারা ভারত থেকে স্বাধীন হইতে চায়, ভারতের এই এরকম কিন্তু অনেকগুলো আছে। ঠিক আছে, এরকম মুভমেন্ট আছে, খালিস্তানি মুভমেন্ট। ঠিক আছে, এই মুহূর্তে খুবই আলোচনায় আছে খালিস্তানি মুভমেন্ট, অর্থাৎ পাঞ্জাবের শিখরা স্বাধীন হইতে চায়, ভারত থেকে আলাদা হইতে চায়। আসামে উলফা বা ইয়া দেখছি এই মুহূর্তে, মণিপুরে, মিজোরামেও চলতেছে, মণিপুরে সবচেয়ে অগ্নিগর্ভ অবস্থা, তারা ভারত থেকে স্বাধীন হইতে চায়। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে আছে হচ্ছে এরকম মানে গোষ্ঠী আছে, ইভেন হচ্ছে দক্ষিণ ভারতের লোক ভারতের এই শাসন বা হিন্দুত্ববাদী শাসন, এটাকে তারা অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, তাদের মানে তাদের একটা আলাদা
ধর্মীয় বিশ্বাস আছে বা তাদের আলাদা কালচার আছে, যেটা উত্তর ভারতের এই মানে মোদীদের যে চরিত্র, অর্থাৎ উত্তর ভারতের রামের পূজারী যারা বা তথাকথিত রামরাজ্য যারা চায়, তাদের সাথে কিন্তু দক্ষিণ ভারতের মানুষের অনেক বড় আহ, ধর্মীয় এবং কালচারাল ডিস্টেন্স আছে। ঠিক আছে, এই কারণে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের মুভমেন্টটা যত স্ট্রং হবে, ভারতের ভিতরে ভারতের শাসন ব্যবস্থা ততটাই দুর্বল হবে। ভারতের শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার অর্থ হচ্ছে এই যে ফ্র্যাকশন গুলো ভারতের ভিতরে আছে, তারা তাদের আজাদির লড়াইটা শুরু করতে পারবে। ঠিক আছে, এবং তাদের আজাদির লড়াই মানে আমাদের সমর্থন থাকবে। ওয়াই? বিকজ অফ আওয়ার গ্রেটার গেইন। ঠিক আছে, যে আমরা চাই যে সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাক। কেন? তাহলে আমাদের এক পাশ থেকে ভারতের আধিপত্য কমে আসবে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এই পুরা সবগুলো ছোট ছোট ইস্যুই কিন্তু এই রাজনীতির বর্তমান লড়াইয়ের প্রেক্ষাপটটা তৈরি করছে। আচ্ছা, সিগনিফিক্যান্ট এখন একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট জাস্ট রেজ করি, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে লড়াইটা দেখছি পাক আফগান বর্ডারে। ঠিক আছে, এটা একটা বিশেষ প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে। বাট যারা সমর বিশেষজ্ঞ তারা এটা দেখছে যে এই লড়াইটা এসকেলেট হবে। এসকেলেট অর্থ ছড়ায় যাবে। ঠিক আছে, এই লড়াইটা পাক আফগান বর্ডারে থাকবে না। যেটা যেভাবে এখন আগাচ্ছে বা যেই মুভমেন্টটা আগাচ্ছে, পাকিস্তানে যদি কোনো ধরনের বিপ্লব বা কোনো ধরনের পলিটিক্যাল মুভমেন্ট হয়, এই লড়াইটা ভারত সীমান্তে আসতে সময় লাগবে না। ইভেন তার আগেও ভারত পাকিস্তান আক্রমণ করতে, মানে পাকিস্তান বা বিভিন্ন অংশ থেকে পাকিস্তানের দিকে মুভ করতে পারে, এই সম্ভাবনা এই মুহূর্তে দেখা দিচ্ছে। কারণ এটা খুব মানে আমাদের কাছে উপর থেকে অনেক কিছু মনে হয়, ভারত খুব ভালো করে জানে যে বর্তমান পাকিস্তান রেজিম যদি ফল করে, পুরা মোমেন্টাম ভারতের দিকে শিফট হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনাদের কাছে শুনে একটু অবাক লাগতে পারে যে এটা কি বললাম। ঠিক আছে, বাস্তবতাটা এমনই। ঠিক আছে, আমাদের উপরে এটা দেখে মনে হচ্ছে যে এই লড়াইটা মনে হয় মানে সত্যি কথা, ভিতরে পাকিস্তানের জনগণ এই লড়াইয়ের সঙ্গে নাই, আছে শুধুমাত্র আর্মি। পাকিস্তানের জনগণ ততটাই ভারত বিরোধী যতটা আমরা, বা আমাদের চেয়েও কোনো কোনো অংশে বেশি, কারণ তাদের সাথে ভারতের অনেকবার যুদ্ধ হয়েছে। ঠিক আছে, সরাসরি। ঠিক আছে, এবং তারা এই এই মানসিকতায় বিশ্বাস করে, তারা কাশ্মীরের আজাদি চায়। পাকিস্তানের শাসকদের কারণে কাশ্মীরের আজাদি থেমে আছে। পাকিস্তানের শাসকদের মুনাফিকির কারণে কাশ্মীরের জিহাদ থেমে আছে। ঠিক আছে, যেই দিন এইটা উঠে যাবে, পাকিস্তানের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যাবে অথবা ভেঙে পড়বে, সেদিন থেকে কাশ্মীরের স্বাধীনতার লড়াই শুরু হবে। সেদিন থেকে আমাদের আজাদির লড়াই আরো বেশি বেগবান হবে। ঠিক আছে, সো এই এই পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে ভারতীয় উপমহাদেশ দাঁড়ায় আছে। ঠিক আছে, এবং যদি আচ্ছা সেই আলোচনা হয়তো আমরা পরে কখনো করব যে হাদিসে এই বিষয়ে কি বলা আছে। এটা ভবিষ্যতের বিষয়। প্রেক্ষাপটটা ওই দিকেই যাইতেছে, আমরা গাজওয়ার প্রেক্ষাপট হয়তো তৈরি হতে দেখছি। আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে এই প্রেক্ষাপট ভারতে তৈরি হয়েছে এবং হাদিসের যে বর্ণনা সেটা মোটামুটি কাছাকাছি। ঠিক আছে, এবং এটা যদি হয়, অর্থাৎ লাস্ট পয়েন্ট এটাই যে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে আছে অনেকটাই পাকিস্তানের শাসক গোষ্ঠীর উপর। পাকিস্তানের শাসক গোষ্ঠী পরাজয় মানে ভারতের সাথে সরাসরি মুসলমানদের সরাসরি লড়াই। ঠিক আছে, অর্থাৎ আমি এভাবেও বলতে পারি আফগান ইমারার বর্ডার ভারতের সাথে হয়ে যাওয়া। ঠিক আছে, এবং সেখান থেকে আবার নতুন করে স্বাধীনতার লড়াই শুরু হওয়া বা আজাদির লড়াই শুরু হওয়া। তো এই প্রেক্ষাপটে পাক আফগান যুদ্ধটা দাঁড়ায় আছে। তো ওভারঅল বিষয়টা এরকম। আপনাদের আর কোনো যদি কোশ্চেন থাকে আপনারা গ্রুপে কোশ্চেনটা করতে পারেন। অনেক বিষয় হয়তো একটু খুব শ্যালো ভাবে বলছি, অনেক ডিপ কোনো আলোচনা হয় নাই কিছু কিছু টপিকে। যদি এখানে কোনো কনফিউশন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ শাহেদ যুদ্ধটা, বর্তমান যে যুদ্ধ বা যুদ্ধের প্রেক্ষাপট, এটা শাহেদ ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলসে আলোচনা করবে। বাট উপমহাদেশের রাজনীতি রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমরা যা কিছু শুনছি আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন, বা এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। যা কিছু ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা।
এ পর্যায়ে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসবে শাহেদ হাসান ভাই, লেখক অনুবাদক দায়ী। ওনার আলোচ্য বিষয় হচ্ছে পাক আফগান যুদ্ধ। ভাইকে আমি অনুরোধ করবো ওনার আলোচনা শুরু করার জন্য, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? একটু আমাকে জানাবেন। আমার জি কথা ভাই, শোনা যায় কিনা? শোনাতে। ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার না? আচ্ছা, জি ভাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আশা করি সবাই ভালো আছেন। ফাহিম ভাই খুব চমৎকার আলোচনা করছেন, বেশ কিছু বিষয় কভার করছেন। আমি মেইনলি বর্তমান পাক আফগান যুদ্ধ নিয়ে কিছুটা কথা বলতে চাই। তো আমরা যেমন 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক মানে একটা বলা যায় যে বিপজ্জনক দিকে মোড় নিয়েছে। তো পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে কিন্তু দীর্ঘদিন ধরে এক ধরনের ছায়াযুদ্ধ চলতেছিল, সীমান্তে উত্তেজনা ছিল। রিসেন্টলি রিসেন্টলি আপনারা দেখছেন যে এটা একদম মানে প্রকাশ্য যুদ্ধ হয়ে গেছে। তো বেসিক্যালি প্রকাশ্য যুদ্ধটা কখন হলো? এটা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, যখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের যে তালেবান সরকার আছে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে। তো এর পিছনে বলা যায় যে দুইটা কারণ আছে, এর বাইরে আরো অনেক কারণ থাকতে পারে। মানে পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে পোর্ট্রে করতেছে এটাকে, সেই হিসেবে আমরা দুইটা কারণ বলতে পারি। একটা হচ্ছে যে তেহরিকে তালেবান পাকিস্তান টিডিপি, এবং আরেকটা হচ্ছে বেলুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ আর কি। তো পাকিস্তান যেটা করছে আর কি, যে গত এই প্রায় 15 দিন আগে, 15-20 দিন আগে, অর্থাৎ 24 ফেব্রুয়ারি, এই কিছুদিন আগে পাকিস্তান এই সামরিক অভিযান ওরা শুরু করছে। মেইনলি এটার নাম দিয়েছিল, দিয়েছে হচ্ছে ওটা অপারেশন গজব লিল হক। তো এবং তারা যেটা করছে আর কি, যে পাকিস্তানের বিমান বাহিনী কাবুল, কান্দাহার, খোস্ত এর মতো যে আফগান শহরগুলোতে আছে এগুলোতে তার এয়ার স্ট্রাইক করছে। অ্যান্ড এয়ার স্ট্রাইক খেয়ে অবভিয়াসলি তালেবান সরকার বসে থাকেনি, যদিও তালেবানের সেরকম কোনো এয়ার ডিফেন্স নাই। তো তারা যেটা করছে আর কি, যে তারা এক্ষেত্রে মানে ফুট সোলজারের যে দায়িত্বটা তারা সেটা পালন করছে আর কি, যে তারা ডুরান্ড লাইনের বিভিন্ন পয়েন্টে যে পাকিস্তানের যে সেনা চৌকিগুলো আছে, যে ক্যাম্প গুলো আছে, ওখানে ওরা ড্রোন হামলা করছে এবং ভারী কামানের গোলাবর্ষণ করছে। তো আচ্ছা, শোনা তো যাচ্ছে না ক্লিয়ারলি? আরেকবার just আমাকে জানাবেন। হ্যাঁ ভাই, শোনা যায় মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের একটু জানা দরকার যে আসলে এই ভূ রাজনৈতিক যে দ্বন্দ্বটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের, এটা কি নতুন কিনা, বা এই দ্বন্দ্বের একটা মেইন কারণগুলো কি কি? তো আমার আসলে আমি সবগুলোর ব্যাপারে শর্ট সামারি দিব। আমি দেখতে যাওয়ার আসলে সময় নেই। তো পাকিস্তানের মূল অভিযোগের জায়গায় যদি বলি, যে তাদের অভিযোগ হচ্ছে আফগানিস্তানের যে তালেবানরা আছে তারা টিটিপি অর্থাৎ তেহরিকে তালেবান পাকিস্তানকে আফগানিস্তানের মাটিতে নিরাপদ আশ্রয় দিচ্ছে, এবং আফগানিস্তানের মাটিকে ব্যবহার করেই টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে। যদিও তালেবান বরাবরই এটা অস্বীকার করে আসছে যে তারা টিটিপিকে কোনো গ্রান্ট দিচ্ছে না। তবে এটাও সত্য যে 2023 থেকে 25 সাল জুড়ে পাকিস্তানে যেসব বড় বড় হামলা হয়েছে তার প্রত্যেকটার সাথে বা কিছুর সাথে আফগানিস্তানের যোগসূত্র পাওয়া গেছে। হ্যাঁ, ইসলামাবাদ তাহলে কি দাবি করতেছে? ওদের দাবি হচ্ছে যে তালেবান যদি এদেরকে সাপোর্ট না দেয়, সরাসরি প্রশ্রয় না দেয়, তাহলে টিটিপির পক্ষে ইতসেলফ পাকিস্তানে এত বড় হামলা চালানো সম্ভব না। আর সেকেন্ড যে আপনার বিষয়টা টিটিপির বাইরে, সেটা হচ্ছে ডুরান্ড লাইন নিয়ে। ডুরান্ড লাইনের বিস্তারিত ডিটেলস আমি একটু পরে যাব। তো যদি সংক্ষেপে বলি, ডুরান্ড লাইন, তো ডুরান্ড লাইনের মানে আফগানিস্তানের যত সরকার আসছে ধরেন যে স্বাধীনতার পর থেকে, তালেবান আচ্ছা, সহ, এরা কিন্তু কেউই ব্রিটিশ আমলের জি শাহিদ ভাই, আহ, শাহিদ ভাই একটু, শাহিদ জি ভাই একটু জি থামাই, কিছু মনে করেন না। আচ্ছা, জিহাদ, ওই আপনার মিউট করেন তো, আপনার এটা ওই প্রচুর আওয়াজ আসছে, তানিন লেখা। জিহাদ, হ্যাঁ ওটা মিউট করেন, মিউট। হ্যাঁ ভাই, শাহিদ ভাই শুরু করেন ইনশাল্লাহ। জি। তো ডুরান্ড লাইনের বিতর্কের ব্যাপারে যদি একটু বলি, তো ঐতিহাসিক ভাবেই মানে আফগানিস্তানের কোন সরকারি তালেবান সহই ব্রিটিশ আমলের তৈরি করা ডুরান্ড লাইনকে কিন্তু কেউ স্বীকৃতি দেয়নি। তো 2025 সালে যখন পাকিস্তান ডুরান্ড লাইন জুড়ে আপনার সীমান্ত তৈরি করার চেষ্টা করছে, কাঁটাতারের বেড়া, তো এইটা কিন্তু তালেবান যোদ্ধারা একাধিকবার উপরে ফেলছে, অর্থাৎ তারা এইটার কোনো ভ্যালিডেশন দেয়নি। তো এখান দিয়েও বলা যায় যে যুদ্ধের একটা স্ফুলিঙ্গ তৈরি হয়েছে আর কি। আর 3 নম্বর হচ্ছে যে যেটা আমরা খুব ভালো মতো জানি, যে ইসলামাবাদ দেখছে যে ভারত তালেবান সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতেছে বা মানবিক সম্পর্ক রাখতেছে। তো এটা এবং পাকিস্তানের অভিযোগ হচ্ছে যে মানে ভারত আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের একটা প্রক্সি ওয়ার খেলার চেষ্টা করতেছে। ঠিক আছে।
তো এইগুলো হচ্ছে যে পাকিস্তানের স্ট্যান্ড পয়েন্ট থেকে আসলে তারা কি কি কারণে সংঘাতে জড়াইছে আর কি। তো এই হচ্ছে মেইনলি। আর আশেপাশে আরো কিছু জিওপলিটিক্যাল ইস্যু যদি বলি, তাহলে চীন এই মুহূর্তে খুব টেনশনে আছে। তাদের দুইটা প্রকল্প আছে, একটা হচ্ছে সিপিইসি এবং আরেকটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো ওরা এই দুইটা প্রকল্পের জন্য এই যদি এটা বাস্তবায়ন করতে হয়, তাহলে এই অঞ্চলে স্থিতিশীলতা দরকার। ঠিক আছে। তো মার্চের শুরু থেকেই চীন এক ধরনের সাধারণ ডিপ্লোমেসি শুরু করছে, যেন দুইটা দেশকে মানে আলোচনা টেবিলে বসানো যায়, যেন যুদ্ধটা থামানো যায়। এটা হচ্ছে চীনের ভূমিকা। আর ওয়াশিংটনও সরাসরি, ওয়াশিংটনের ব্যাপারে যদি বলি, ওয়াশিংটন অবভিয়াসলি এখানে পাকিস্তানকে মদদ দিচ্ছে, অবভিয়াসলি পাকিস্তানকে মদদ দিচ্ছে। ঠিক আছে। তো আসলে এই সংঘাতের যদি বলি যে প্রভাবটা কি পড়েছে, তো এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় আপনার 1,15,000 আফগান নাগরিক তার দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়েছে। অ্যান্ড পাকিস্তানও তাদের দেশ থেকে অনেক আফগান শরণার্থীকে তার দেশে আফগানিস্তানে বর্ডার দিয়ে ফেরত পাঠাচ্ছে। আর যুদ্ধ শুরু হলে যেটা হয় আর কি, যে বাণিজ্য স্থবিরতা হয়ে যায়। তো এই তুরখাম এবং স্পিল মোরলাক সীমান্ত, এই দুইটাই যেহেতু বন্ধ আছে, তো এই বন্ধ থাকার কারণে আবার দুই দেশের অর্থনৈতিক অবস্থা খুব বাজে, খুব ভয়াবহ অবস্থা। তো আচ্ছা, এটা হচ্ছে আমি জাস্ট এটা ছোটখাটো জিও পলিটিক্যাল অ্যানালিসিস দিলাম যে আসলে কি কি হচ্ছে বা কি কি কারণ থাকতে পারে। এর বাইরে আরো অনেক কারণ আছে, আমি জাস্ট মোটা দাগে যে কারণগুলোর কথা বলা হচ্ছে আমি জাস্ট ওই কারণটা বললাম আর কি। ঠিক আছে। তো আসলে এবার একটু যদি একদম রিসেন্ট অপারেশনের ব্যাপারে যদি বলি, যে অপারেশন গজরবিল হক, আমি তো সামান্য একটু বলেছি, একটু যদি বিস্তারিত বলি, তো আপনার পাকিস্তান সেনাবাহিনী, সরি বিমান বাহিনী যেটা করেছে, সে ডিপ এয়ার স্ট্রাইক করছে। মানে ডিপ এয়ার স্ট্রাইক বলতে বোঝাচ্ছে সে মানে আফগানিস্তানের ভূখণ্ডের অনেক ভেতরে সে এয়ার স্ট্রাইক গুলা করছে। তো সে যেটা করছে যে তালেবান সরকার একদম প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেশনের যে কেন্দ্রগুলো আছে বা সামরিক যে কেন্দ্রগুলো আছে, ওইগুলোতে আঘাত হানছে। তারপর কাবুল এবং কান্দাহারে সে বড় ধরনের বিমান হামলা চালাইছে। এবং কান্দাহারে কান্দাহারে একটা বড় ধরনের সে জ্বালানি ডিপো সে ধ্বংস করছে। মানে তারা চেষ্টা করছে তালেবানের লজিস্টিক সক্ষমতাকে বড় ধাক্কা দিতে। মানে বেসিক্যালি তারা সম্ভবত চাইছে যে এটা ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যায়। হ্যাঁ, কারণ আপনি একটা হচ্ছে সিভিলিয়ানের উপর হামলা চালানো, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের উপর সরাসরি হামলা চালানো, বা এই বড় বড় স্ট্র্যাটেজিক পয়েন্টে হামলা চালানো, এগুলোকে কখনোই একই লাইনে দেখা একটু ডিফিকাল্ট। এছাড়া যদি বলি যে ডোরান লাইনে কি হচ্ছে, তাহলে ডোরান লাইনের পাশের যে এলাকা, লাইন বরাবর যে এলাকাগুলো আছে, যেমন ধরেন নাঙ্গারহার, পাকতিকা, খোস্ত, কুনার, এইসব প্রদেশে তো তীব্র লড়াই চলতেছে আর কি। তো পাকিস্তান তারাও দাবি করছে তারা এখানে সফল হয়েছে, আফগানিস্তানের তালেবানও দাবি দাবি করতেছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে, আর পাকিস্তান যেটা করছে, পাকিস্তানের ভেতরে টিটিপির যে শক্ত ঘাঁটি হিসেবে আছে আর কি, যে খাইবার পাখতুনখোয়াতে তিরা ভ্যালিতে, তো ওইখানে ওরা একটা গ্রাউন্ড অপারেশন করতে চাইছে বা প্রস্তুতি নিচ্ছে। ওইটা হয়েছে কিনা আমি এখনো শিওর না, ওইটা নিয়ে আমার কাছে এখনো নিউজ নাই আর কি। তো এটার যদি বলি যে ইকোনমিক ইম্প্যাক্ট কি হচ্ছে, তাহলে ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে যে পাকিস্তানের যে এক্সপোর্টাররা, যারা যারা ধরেন আফগানিস্তানের এই দ্বৈত বাণিজ্য যে হয় আফগানিস্তান এবং পাকিস্তানের ভেতর, তাদের মধ্যে প্রায় $375 মিলিয়ন লস হয়েছে। তো দুই পক্ষেরই লস হয়েছে, শিল্প খাতে ধস নামছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, সব দিক দিয়ে অবশ্যই এটা কোনোভাবেই আমি বলবো যে মানে পুরো অর্থনৈতিক দিক থেকে এটা কারোর জন্য সুবিধাজনক পজিশন নিয়ে আসেনি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের আসলে এখানে টেকটা কোথায়, বা আমরা আসলে জিনিসটাকে আসলে কিভাবে দেখবো। আমরা আমরা আসলে এই এই যে নাপাক আর্মির যুদ্ধ এবং হচ্ছে পাকিস্তান তালেবান সরকার, একটা ইসলামপন্থী সরকারের যুদ্ধ, এটাকে আমরা আসলে কিভাবে দেখবো। বেসিক্যালি আমরা মনে করি যে তালেবান হচ্ছে একটা খাঁটি ইসলামী শাসন ব্যবস্থা, যারা হচ্ছে সম্পূর্ণরূপে বিদেশি শক্তির প্রভাব মুক্ত। তারা হচ্ছে একটা অটোনোমাস গভর্নমেন্ট। আর আমরা খুব ভালো মতোই জানি যে পাকিস্তান সামরিক বাহিনী আসলে তার ইতিহাস কি, তারা যে পশ্চিমা শক্তির একটা প্রক্সি, তারা যে সারা জীবন পশ্চিমা শক্তির স্বার্থ রক্ষা করে চলে। তো এটা তো আমরা খুব ভালো মতো জানি। তো এখানে পাকিস্তান যখন তালেবানের উপর হামলা চালাচ্ছে, তখন এটাকে আমরা শুধুমাত্র সেটা ডোয়ান লাইন বাঁচাইতে চাচ্ছে, সে তার সার্বভৌমত্ব রক্ষা করতে চাচ্ছে, শুধু এটা দেখা যাবে না। কারণ যারা নাপাক আর্মির ইতিহাস জানে, এটা খুব বোঝা যায় যে তারা আসলে এখানে ইসলামী শাসনের বিরুদ্ধে, বলা যায় যেটা আধুনিক সেকুলার বা দুর্নীতিগ্রস্ত বাহিনী লড়তেছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। 2 নম্বরে যদি শাওন ভাই, জি ভাই। ওই আপনার সাউন্ডে মাঝে মাঝে অনেক সমস্যা আছে, মানে ক্লিয়ার শব্দ আসছে না। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে দেখছি আমি।
আচ্ছা, আমার কথা কি এতদূর পর্যন্ত কিছুটা বোঝা গেছে? আহ, বোঝা যাচ্ছে মোটামুটি, কিন্তু মাঝে মাঝে অনেক ওই ইয়ে হয়ে যাচ্ছে, তো অস্পষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই, এখন কি অবস্থা? এখন বলেন এখন। হ্যাঁ, এগুলো শোনা যাচ্ছে, এখন যে কথা বলছেন এগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ফ্যানের নিচে ছিলাম তাই। আচ্ছা, সেকেন্ড ভাই এখন বলেন তো, ঠিক আছে তো আমি শুরু করবো? হ্যাঁ ভাই, শুরু করেন ইনশাল্লাহ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, যদি ডোয়ান লাইনের ব্যাপারে বলি, দেখেন আমরা মুসলিমরা অবভিয়াসলি জাতীয়তাবাদে বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা এরকম ভাবে সীমান্ত বেড়া দেওয়া, যে ব্রিটিশরা একটা সীমান্ত করে দিবে and আমরা ওই সীমান্ত মেনে চলবো, এগুলাকে আমরা আসলে গোনায় ধরি না। তো আমাদের যারা ইসলামপন্থী আছে তাদের কাছেও কিন্তু এইসব জাতীয়তাবাদী বর্ডার বা সীমানা এগুলো আমাদের কাছে গৌণ। কারণ ডুয়ার্ন লাইনটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ব্রিটিশদের ঔপনিবেশিক বিভাজন। এখানে আরো হিস্টোরি আছে, আমি হয়তো একটু পরে দিকে যাবো। তো পাকিস্তান যখন এখানে বর্ডার ধরে হামলা করতেছে, তো এখানে আসলে তার মানে কি বোঝাচ্ছে যে এখনো এরা ওই ব্রিটিশদের গোলামি করতেছে। হ্যাঁ, এখানে একটা তার দেশের নাগরিকের প্রায়োরিটি দেওয়ার চাইতে সে এখনো ব্রিটিশদের গোলামি করতেছে, এবং সে ব্রিটিশদের দেওয়া যে সীমানা, ওটাকে সে আজ থেকে 150 বছর পরে এখনো সে একদম প্রভুর মতো মান্য করতেছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে, আমি যদি বলি যে ভাই পাকিস্তানি আর্মির মুনাফিকির লম্বা একটা ইতিহাস আছে। ওরা তো ধরেন 1971 সালে যা করছে, এটাকে আমরা এজ ইসলামপন্থী, এটা আসলে যে খুব একটা প্রশংসনীয় কাজ করছে, তারা কিন্তু আসলে জেনুইনলি মানুষ হত্যা করছে। ঠিক আছে, মুসলিমকে আসলে হত্যা করা হয়েছে। তো এটা আসলে অগ্রাহ্য করার মতো না। ওদের ইতিহাস খুব খারাপ, নাপাকামি ইতিহাস। তারপর যদি বলি যে 2011 পরবর্তী যে আপনার ওয়ার অন টেরর আছে, বা আমেরিকাতে সভ্যতার ব্যাপারে যদি একটু বলি, তো 9/11 এর পর যখন যে পারভেজ মোশাররফ যখন আমেরিকা ওয়ার অন টেররে যোগ দিছিল, তখন থেকে কিন্তু আপনার পাকিস্তানের যে আলেম সমাজ বা ধর্মীয় মহলে কিন্তু তখন থেকে অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মিকে মুনাফিক বলা শুরু হয়েছিল। কারণ এর আগে কিন্তু দেখা গিয়েছে যে তালেবানের সাথে তাদের সাম সর্ট অফ কোঅপারেশন ছিল। And এর পরবর্তীতেও যে তারা একদমই কোঅপারেশন করে নাই তা কিন্তু না। এক্ষেত্রে তারা বলা যায় যে মানে 2001 পরেও তারা কিছুটা ডাবল স্ট্যান্ডার্ডের রোলটা তারা প্লে করছে আর কি। তাহলে তালেবান, সরি, পাকিস্তান সরকার তাহলে কি কি মুনাফিকি করছে? এক হচ্ছে, পাকিস্তান যদি না থাকতো, এই ধরেন 2001-এর পর যে আফগানিস্তানের আগ্রাসন আমেরিকা, এগুলো কোনোটাই পসিবল হইতো না। বেসিক্যালি পাকিস্তানকে আমেরিকা তার নিজের একটা ঘাঁটি হিসেবে ইউজ করছে। And পাকিস্তান আর্মি তার নিজের ভূখণ্ডে আমেরিকা ড্রোন হামলার অনুমতি দিছে, এবং এটার কারণে যেটা হচ্ছে যে হাজার হাজার নিরপরাধ নিরীহ মুসলিম মারা গেছে। তারপর যদি বলি যে অনেক আরব এবং আফগান মুজাহিদকে তারা নিজেরা গ্রেফতার করছে, মুসলিমদের তারা গ্রেফতার করছে, এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা এগুলো আমেরিকার হাতে তুলে দিচ্ছে। পরবর্তীতে এদের কি, আমেরিকা থেকে গুয়ান্তানামো যে পাঠাইছে, এবং তাদের উপর চরম নির্যাতন এবং নিষ্পেষণ চালাইছে। And এই হচ্ছে, যদি বলি যে 9/11-এর পর এটা আর কি মুনাফি কি করছে। আপনারা 2007 সালে লাল মসজিদ অভিযানের কথা জানেন। তো ইসলামাবাদে যে লাল মসজিদটা আছে এবং তার পাশে যে জামিয়া হাফসা আছে, তো এই মাদ্রাসার উপর যে পাকিস্তান আর্মি হামলা চালাইছিল, এটা হচ্ছে ওদের সব ইতিহাসে অন্যতম নির্লজ্জ এবং বর্বরতার একটা হামলা। তো সেখানে আসলে হয়েছিলটা কি, এবং এরা যে মুনাফিক এবং এরা যে মানে ইসলামের গণ্ডির বাইরে, এই ঘটনা থেকে বোঝা যায়। তো ওইখানকার এই জামিয়া হাফসার ছাত্রছাত্রীরা যখন আপনার শরিয়া আইনের দাবিতে আন্দোলন করতেছিল, তখন তাদের উপর, এই সাহসী ছাত্রীদের উপর আপনার আহ জি জি জি, তো এদের উপর হচ্ছে আপনার ভারী অস্ত্র আর হচ্ছে ওই কামানের হামলা হয়। আচ্ছা, আমি একটু বাইরে বেরিয়েছি, আমার কথা কি এখনো শোনা যাচ্ছে? একটু বলবেন, জানাবেন ওর কথা কি এখনো ক্লিয়ার কিনা। হ্যালো, ভাই, কেউ একটু আমাকে তো জানান যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আম, আপনি ভাই আছেন, বা একটু আমাকে কেউ জানিয়ে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আনমিউট করে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে, তো ওখানে তারা কি করছে যে তারা প্রচুর পবিত্র কোরআন সেদিন তারা পুড়াইছে, এবং সেই দিন কয়েকশো ছাত্রছাত্রী এবং শিক্ষক নিহত হয়েছে। এবং এই ঘটনার পর থেকেই
পাকিস্তানের যারা ট্রেডিশনাল মুসলিম আছে, হ্যাঁ, এটা সেকুলার মুসলিম না, তাদের কিন্তু মুসলিম এদের সেনাবাহিনীর প্রতি চরম ঘৃণা তৈরি হয়। এবং দেখা গেছে যে অনেক সময় এখান থেকে আপনার টিডিপির জন্ম হয়েছে বলে অনেকে মনে করেন। আচ্ছা, এছাড়া বেলুচিস্তানের যে মুসলিম জনগোষ্ঠী আছে সেটা হচ্ছে গত কয়েক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনী কত দমন চালাচ্ছে তা আপনারা জানেন। প্রচুর, অনেক হাজার হাজার বেলুচ মুসলিম তরুণকে ওরা তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, মানে জাস্ট হচ্ছে কিল এন্ড ডাম্প পলিসি তারা করছে আর কি, যে তারা জাস্ট তুলে নিয়ে জাস্ট একদম বিক্রি করে ফেলছে, হাসিনা যেরকম করছে আর কি, এরকম। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো আরো অনেক ইতিহাস আছে। তো পাকিস্তানে অনেক ওলামায়ে কেরাম পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপারে কিন্তু তারা যে মুরতাদ হয়ে গেছে, বা যে তারা যে কাফির হয়েছে, বা তারা যে কুফরি শক্তি সাহায্যকারী, এ ব্যাপারে কিন্তু অনেক ওলামায়ে কেরামের ফতোয়া আছে। যেমন যদি যদি বলি যে মুফতি নিজামুদ্দিন শামজাই করাচির। তো 2001 সালে যখন আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে, তখন পাকিস্তানের যে বিখ্যাত জামিয়া উলুমুল ইসলামিয়া, অর্থাৎ বানুরি টাউনের নাম আপনারা শুনছেন। তো ওইখানকার তৎকালীন শাইখুল হাদিস ছিলেন মুফতি নিজামুদ্দিন শামজাই। তো তিনি তখন একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেন, যে তার ফতোয়াটা ছিল এরকম যে সারমর্ম বলছে যে আমি, যে যদি কোনো মুসলিম দেশ কোনো কাফির রাষ্ট্রকে, অর্থাৎ এখানে আমেরিকা বুঝাচ্ছেন আর কি, যে যদি কোনো মুসলিম দেশ কোনো কাফির রাষ্ট্রকে অন্য কোনো মুসলিমদের বিরুদ্ধে লজিস্টিক্স, সামরিক বা গোয়েন্দা সহায়তা দেয়, তবে সেই সাহায্যকারীরা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। তো তিনি তাহলে এখানে কি বুঝাইলেন, যে এখানে পাকিস্তান যে সে আমেরিকাকে আফগানিস্তানের বিরুদ্ধে সহায়তা করছে। তো এই হিসাবে তিনি সরাসরি পুরো বাহিনীকে তিনি যদি একেবারে মুরতাদ বলেন নাই, কিন্তু তিনি তাদের কাছ থেকে কুফরি হিসেবে চিহ্নিত করছেন আর কি। আর পরবর্তীতে যারা টিটিপির আলেমগণ আছেন আর কি, যেমন টিটিপির কেন্দ্রীয় শুরা এবং তাদের যে আইডিওলজিক্যাল আলেমগণ আছেন, যেমন মুফতি নূর ওয়ালি মেহসুদ, তারা কিন্তু নিয়মিতভাবে পাকিস্তান সেনাবাহিনীকে মুরতাদ হিসেবে অভিহিত করে আসতেছেন। কারণ তাদের যুক্তিটা কি, তাদের যুক্তিটা হচ্ছে পাকিস্তান বাহিনী এরা আমেরিকার সাথে ওয়ালা ও বারা নীতির লঙ্ঘন করছে, অর্থাৎ তারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের পক্ষ নিয়েছে। এটাকে তারা বড় কুফরি বলতেছেন। এটা হচ্ছে আপনার টিটিপির যারা আছেন ওদের অবস্থান। এছাড়া যদি বলি যে লাল মসজিদের মাওলানা আব্দুল আজিজের ব্যাপার, তো 2007 সালে যখন লাল মসজিদ অভিযান হয়, তখন মাওলানা আব্দুল আজিজ এবং তার অনুসারী যেসব আলিমগণ ছিলেন, তারা তারাও কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর উপর একটা ম্যাচ চাকরি করে। এবং তাদের লজিকটা ছিল এরকম যে যারা কোরআন এবং মানুষের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করতে পারে, এই নিরীহ কোরআনের পাখিদের উপর আক্রমণ করতে পারে, এবং এরা আল্লাহর আইন তো বাস্তবায়ন করে না, বরং মানুষের তৈরি আইন যারা দেশ চালায়, সেই সংবিধানকে রক্ষা করে, এদের মুসলিম থাকার কোনো যোগ্যতা নেই। এরপর যদি মাওলানা, মানে AQIS এর যদি মাওলানা আসিম উমরের কথা বলি আর কি, তো তার একটা বই আছে, দ্য আর্মি অফ অ্যাপোস্টেটস। তো আর্মি অফ অ্যাপোস্টেটস শুনে বুঝতেছেন বইটা আসলে অ্যাপোস্টেটস দ্বারা কাকে বুঝাইছে। তো তিনি মেইনলি এখানে পাকিস্তানি সেনাবাহিনীকে আপনার মুসলিম বাহিনী হিসেবে বর্ণনা করেছেন। এবং তাই তিনি বলছেন যে এই বাহিনী জাস্ট হচ্ছে নামে মুসলিম, জাস্ট নামে মুসলিম, কিন্তু কাজ বা আনুগত্যের দিক দিয়ে যদি বলা হয়, তাহলে এরা পিওরলি পশ্চিমা সেকুলার দেশ শক্তির দাস। আচ্ছা, তো তাদের মেইনলি হচ্ছে আপনার যদি আমরা বলি মেইন কোন কোন লজিক আসলে পাকিস্তানের সেনাবাহিনী এই ক্যাটাগরিতে পড়তেছে। এক হচ্ছে এরা হচ্ছে মুজাহিনাতুল কুফফার। মুজাহিনাতুল কুফফার কি? এরা হচ্ছে আপনার অংশীদার সাহায্য, অর্থাৎ মুসলিমদের যুদ্ধে সাহায্য করা। এটা খুবই স্ট্রং এবং ওয়েল নোন একটা মূলনীতি আর কি। এবং এটা সব জায়গায় এটা মানে প্রযোজ্য। 2 নম্বর যদি বলি যে হুকুম বি গায়রি মা আনজালাল্লাহ, অর্থাৎ এরা হচ্ছে আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ বা মানুষের তৈরি সেকুলার আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, এবং এই আইনগুলোর এরা রক্ষণাবেক্ষণ করে। এবং নাম্বার 3rd পয়েন্ট হচ্ছে যে এরা হচ্ছে নিরাপরাধ মুসলিম বা মুজাহিদদের হত্যা করে এবং এদের বন্দি করে হচ্ছে কাফেরের হাতে তুলে দেয়। তো এইগুলো ভাই হচ্ছে যে কাউন্টার নেগেটিভ আছে, এগুলোরও অনেকগুলো কাউন্টার নেগেটিভ আছে। তো এইগুলোর দিকে আমরা আপনার না যাই আর কি। আচ্ছা, আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমি আরেকটা ব্যাপারে একটু আলাপ করব, যে বর্তমান সময়ে পাকিস্তানের হামলা আরো একটা রিজন আছে, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে আমেরিকা বা ইসরায়েল যখন ইরানের উপর বড় ধরনের হামলা নকশা করতেছিল, তো তখন ওদের মেইন একটা দুশ্চিন্তা ছিল যে ইরানের আঞ্চলিক মিত্র কারা কারা আছে এটা নিয়ে। যেমন
সাম্প্রতিক সময়ে কিন্তু আপনি হয়তো বা জানেন যে আফগান তালিবান এবং ইরানের মধ্যে এক ধরনের কৌশলগত বোঝাপড়া গড়ে উঠছে। যদিও সে আসলে এই বিষয়টা আছে, বাট আমি ওই যে বললাম, এই জন্য বললাম যে কৌশলগত, আদর্শিক না। একটা বোঝাপড়া তাদের ভিতরে হয়েছে, এবং এটা হচ্ছে পশ্চিমাদের জন্য একটা বড় ভয়ের কারণ। তো এমন না যে তাদের ভিতরে কোনো ইস্যু নেই, তালেবান এবং ইরানের ভিতরে কিন্তু আদর্শিক জায়গা থেকে ইস্যু আছে, যেটা আগে বললাম। এছাড়া পানির হিসটা নিয়েও কিন্তু কোনো দ্বন্দ্ব আছে, কিন্তু ওই যে একটা কথা আছে না, যে শত্রু শত্রু হচ্ছে আমার বন্ধু। তো এই নীতিতে তারা একটা হয়ে গেছে। And আমেরিকা খুব ভালো করে জানে যে যদি ইরানের উপর সরাসরি কোনো আক্রমণ হয়, and আফগানিস্তান যেহেতু কৌশলগত মিত্র হিসেবে আছে, তো আফগানিস্তান হয়তোবা বসে থাকবে না, হয়তোবা আফগানিস্তান থেকে কয়েক হাজার অভিজ্ঞ যোদ্ধা ইরানের সীমান্তে পৌঁছে যেতে পারে, কিংবা আফগানিস্তানের ভূমি ব্যবহার করে হয়তোবা মার্কিন কোন স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে হামলা করা হইতে পারে। তো এই সমীকরণটা ভেস্তে দেওয়ার জন্য মূলত পাকিস্তানকে দাবার গুটি হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। তো কেন পাকিস্তান সেনাবাহিনী রাজি হয়ে গেল? কারণ পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে অর্থনৈতিক ভাবে এতটাই দেউলিয়া যে আইএমএফ বা পশ্চিমা ঋণের জন্য তাদের ওয়াশিংটনের যে কোনো নির্দেশ পালন করা ছাড়া কোনো উপায় নেই। যেমন আফগানিস্তানকে তার পূর্ব সীমান্তে, আহ, আমি যদি বলি যে আফগানিস্তানকে তার পূর্ব সীমান্তে পাকিস্তানের সাথে একটা অন্তহীন যুদ্ধে জড়িয়ে রাখা হয়েছে। এটা আসলে এক ধরনের বলা যেতে পারে যে স্ট্র্যাটেজিক ডাইভার্সন। আফগানিস্তানকে তার কৌশল থেকে দূরে রেখে তাকে এখানে তাকে ব্যস্ত করে রাখা। তালিবান এখন তার পুরো সামরিক শক্তি ব্যয় করতেছে এবং এর সাথে যুদ্ধ করতেছে। যখন এই কাজটা তখন তারা ব্যস্ত থাকবে ডোরান লাইনে বা টিটিভির সাথে যুদ্ধে, তো তখন কিন্তু তাদের কিন্তু ইরানের দিকে নজর দেওয়ার মতো লজিস্টিক্স থাকবে না। তো এখানে পাকিস্তান আর্মির ভূমিকা কিন্তু অত্যন্ত বিতর্কিত। কারণ তারা একদিকে আবার নিজেদের মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা বলতে যে আমরা মুসলিম রাষ্ট্র, আবার অন্যদিকে আবার পশ্চিমা শক্তিকে সন্তুষ্ট করতেছে, এবং নিজেদের পিঠ বাঁচানোর জন্য সে একটা মুসলিম রাষ্ট্র যেখানে আল্লাহর আইনে শাসন হয় সেটাকে শক্তিশালী করে রাখছে। তো আফগানিস্তানের জন্য আপনার সময়টা যে খুব একটা সহজ হচ্ছে তা না। আপনার বলা যেতে পারে যে কঠিন একটা ত্রিমুখী চাপে পড়ছে। একদিকে তাকে যেহেতু পশ্চিম সাইডে সে ইরানকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে রাখছে, এটা একটা চাপ, কিন্তু সে করতে পারতেছে না। আবার পূর্বে পাকিস্তানের সাথে আপনার সরাসরি যুদ্ধ হচ্ছে। আবার দেশের ভিতরে কিন্তু তার টিটিপি বা আইএসকেপির মতো কিছু বিষয় আছে। হ্যাঁ, তাদের সাথেও যে তালেবানের যে কোনো আদর্শিক মানে একদমই যে দ্বন্দ্ব নেই তা কিন্তু না। তো যদি আমরা দেখি পাকিস্তান সেনাবাহিনীর এই অবস্থানটাকে ধর্মীয় নৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, তাহলে এরা হচ্ছে পাক্কা ট্রেটর, যেটা আমি আগে বললাম যে এই নাপাক বাহিনী পাক্কা ট্রেটর। কারণ এই যুদ্ধের কারণে যে প্রাণঘাতী বা ক্ষয়ক্ষতি হচ্ছে, এর শিকার কারা হচ্ছে? সাধারণ আফগান অথবা হচ্ছে পাকিস্তানের পশ্তুর মুসলিমরা। তো আমেরিকা বা ইসরায়েল এখানে প্রক্সি খেলতেছে যে পাকিস্তানের মাধ্যমে ব্যস্ত রেখে একদিন দুই পাখি পাঠাতেছে। একদিকে তারা এই তাদের যে ইরানের সম্ভাব্য একটা শক্তিশালী একটা পাওয়ার আফগানিস্তান, তাকে তারা সীমান্তে ব্যস্ত রাখছে। বা অন্যদিকে যেহেতু তারা আফগান থেকে চলে গেছে কিন্তু আফগানিস্তানের বাগরাম ঘাটে দেয় নাই, তো তাদের ব্যাপারে তো খুব আছেই। তো আফগানিস্তান সরকারের জন্য অর্থনৈতিক আরো চাঙ্গা না হয়, সামরিক শক্তি আরো চাঙ্গা না হইতে পারে, এই দিক দিয়েও তারা গেম খেলার একটা চেষ্টা করতেছে আর কি। তো এটাকে বলা যায় যে বৃহত্তর ইরান ইসরায়েল যুদ্ধের একটা বলবো যে প্রক্সি এই জায়গায় পাকিস্তান আছে। আচ্ছা, এবার আমি আর বেশি আলোচনা করবো না, জাস্ট লাস্টে একটু আলোচনা করি ড্রোয়ান লাইন নিয়ে, মনে হয় একটু আলোচনা করা দরকার। মানে আমি বারবার ড্রোয়ান লাইন নিয়ে বলছি, আপনারা একটু ভাই যারা ড্রোয়ান লাইনের ব্যাপারে জানেন, অনেকে হয়তো জানেন, যারা জানেন একটা ম্যাপে দেখে নেবেন। ড্রোয়ান লাইনের যদি সংক্ষিপ্ত ইতিহাস বলি, ড্রোয়ান লাইন হচ্ছে আপনার এই রেখাটার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় সোয়া 100 বছর আগে, মানে 1893 সালে। তো ওই সময় ব্রিটিশ ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব ছিলেন স্যার মর্টিমার ডুরান্ট। ওনার নামে এই ড্রোয়ান লাইনের নামকরণ হয়। এবং তো স্যার মর্টিমার ডুরান্ট এবং হচ্ছে আফগানিস্তানের আমির আব্দুর রহমান খান, তাদের ভিতরে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কেন চুক্তিটা করা লাগলো? কারণ ব্রিটিশরা তখন মূলত রাশিয়ার যে সম্ভাব্য অগ্রযাত্রা, ওটা ঠেকাতে একটা বাফার জোন তৈরি করতে চাইছিল। কিন্তু বাফার জোনটা তৈরি করছে কার ভিতর দিয়ে? যে পশতুন যে অঞ্চলটা আছে, পশতুন অঞ্চলটার ভিতর দিয়ে বাফার জোন তৈরি করছে। ঠিক আছে? তো অনেকটা হচ্ছে যে দুইটা বাঙালি জাতির মাঝখান দিয়ে টেনে দিলে যেমন হয়, কারণ পশতুনরা হচ্ছে জাতীয়গত ভাবে সেম। তো এদের ভিতর তো আসলে আপনি একটা সমতল ভূমিতে আপনি জাস্ট হচ্ছে একটা লাইন টেনে দিলেই সেটা আসলে কোনো সীমান্ত হয়ে যেতে পারে না, তাই না? তো এই কারণেই তো এই বাফার জোন তৈরি করার কারণে দেখা গিয়েছে যে ভৌগোলিক বা জাতিগত বাস্তবতা পশতুনদের এটাকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। কারণ এটাকে জাস্ট তারা যুদ্ধের স্ট্র্যাটেজিক কৌশলের জন্য তারা এটাকে নির্ধারণ করছিল আর কি।
যাক, তো ওই সময় আপনার পশ্চিম জাতিগোষ্ঠী এটা দুইটা দেশের ভিতরে বিভক্ত হয়ে পড়ে, এবং এটা হচ্ছে বর্তমান অস্থিরতার একটা বড় কারণ। তো আম, যেটা আগেও আলোচনা করছে, তারপর আরেকটা বার বলি আর কি, যে 1947 সালে যখন আপনার পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছিল, তো তারপর থেকে কিন্তু আফগানিস্তানের সীমান্ত কখনোই বৈধতা দেয়নি। কারণ আফগানিস্তানের চুক্তি কি, যুক্তি এবং ক্যালির চুক্তি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ব্রিটিশদের দ্বারা চাপিয়ে দেওয়া একটা সাময়িক চুক্তি। হ্যাঁ, এর মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে। আর পাকিস্তানের জন্য বিষয়টা আবার উল্টা, এর জন্য জীবন মরণ প্রশ্ন। কারণ ড্রোন লাইন যদি স্বীকৃতি আফগানিস্তান না দেয়, তার মানে কি, যে পাকিস্তানের যে আপনার খাইবার পাখতুনখোয়া অঞ্চল আছে এবং বেলুচিস্তানের যে বিশাল অংশ আছে, এটা তো আফগানিস্তান দাবিকে মেনে নিতে হবে। তো এই কারণে এই দুই দেশের ভিতরে শুরু থেকে এক ধরনের স্থায়ী যুদ্ধ ছিল। তো 70-এর দশকে পাকিস্তান যখন ওই আফগানিস্তানে সোভিয়েত বিরোধী মুজাহিদদের মদদ দেওয়া শুরু করে, তো তখন তারা ভেবেছিল যে যদি গভর্নমেন্ট একটা পাকিস্তান বান্ধব সরকার কাবুলে থাকে, তাহলে সীমান্ত নিয়ে সমস্যা মিটাতে মানে সীমান্ত সমস্যা মিটে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেছে যে আশরাফ গানির এই পাপেট সরকারই হোক কিংবা বর্তমানে তালেবান সরকার, এই আফগানিস্তানের কোনো শাসকই আসলে পশতুন জাতীয়তাবাদকে উপেক্ষা করে ডোয়ার লাইনকে মেনে নিতে পারেনি, বা সম্ভব হয় না আর কি। আর পশতুনরা নিজেরাও যেহেতু হচ্ছে আপনার মানে তালেবানরা নিজেরাও যেহেতু পশতুন অধিকাংশই, তো তাদের ভেতরেও কিন্তু একটা পশতুন জাতীয়তাবাদী চেতনা আছে। তো এখানেও একটা হচ্ছে আপনার বিষয় আছে আর কি। যাক, আমি একটু ওই আবার ডোয়ার লাইনে ফিরে আসি। তো বর্তমান সংকটটা আবার বলতেছে আর কি, কিছু বিষয় রিপিট করলে হয়তো আপনাদের খেয়াল থাকবে, যে টিটিপি এবং আহ, দুইটা জিনিস এখানে মেলে। এক হচ্ছে টিটিপি, দুই হচ্ছে পাকিস্তানের যে ডুরাল লাইন বরাবর যেসব বেড়া। তো পাকিস্তান প্রায় কয়েক বিলিয়ন ডলার খরচ করে পুরো ডুরাল লাইনটাকে কাঁটাতারের বেড়া দিছিল, যেন এই দুই পাশে, মানে দুই পাশে এপাশে ওপাশে পশ্চিমরা যেন চলাফেরা না করতে পারে। কিন্তু তালেবানরা অবভিয়াসলি এটা মানে না। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে বিষয় আর কি। তো যেহেতু একটু আগে বললাম যে ডুয়াল লাইন দিয়ে বেসিক্যালি আপনি ব্রিটিশরা যেটা করছে আর কি, যে পশ্চিমের ভিতর দিয়ে just হচ্ছে একটা দাগ টেনে গেছে। তো একটা দাগ টেনে দিলে কি, মানে একটা জাতির রক্ত, ভাষা, তাদের যে আচরণ বিধি, তাদের সমাজ সংস্কৃতি, এগুলোকে আলাদা করা যায়? অবশ্যই করা যায় না। তো তো বিষয় হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী যখন আফগানিস্তানের পশতুনদের উপর হামলা চালাচ্ছে, আফগানিস্তানের পশতুনদের উপর, তো এটা কি পাকিস্তানের সাইডে থেকে পশতুনরা কি এটাকে ভালো হিসাবে দেখবে? অবশ্যই এটা ভালো হিসাবে দেখবে না। কারণ পাকিস্তানের ধরেন খাইবার পাখতুনখোয়া অঞ্চল আছে বা বেলুচিস্তানের যে পশতুনরা আছে, এটাকে কিন্তু ওরা দেখবে যে আমার আমার বাঙালি ভাইয়ের উপর, মানে আমার পশতুন ভাইয়ের উপর এরা হামলা চালাচ্ছে। এরা এটাকে এক ধরনের পাঞ্জাবি সেনাবাহিনীর তারা পাঞ্জাবি সেনাবাহিনী তার আগ্রাসন হিসাবে দেখে আর কি। এবং এটার কারণে যেটা হয়েছে যে পাকিস্তানের ভেতরে আপনার পিটিএম, মানে পশতুন তাহফুজ মুভমেন্ট, এরকম দল এখন গড়ে উঠছে এবং আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। মানে সাধারণ মুসলিম পশতুনদের যদি মনোভাব বলি, তাদের মনোভাবটা কিরকম, তারা মনে করতেছে যে ব্রিটিশরা তো যাদের অর্ধেক ভাগ করছিল, আর পাকিস্তান সেনাবাহিনী চাচ্ছে যে এখন পুরোপুরি তাদেরকে ধ্বংস করে দিতে। তো আমরা বলতে পারি যে বর্তমানে এই জায়গার অবস্থান আসলে খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। আর পাকিস্তান সেনাবাহিনীর কিন্তু ভিতরে একটা বড় অংশ হচ্ছে তারা প্রস্তুত সৈনিক এবং অফিসার। তো যখন আপনার হেডকোয়ার্টার থেকে এরকম নির্দেশ আসতেছে যে তুমি তোমার সর্বত্রীয় ভাইদের উপর কামান দাগাও, তাদের উপর ড্রোন হামলা চালাও, তখন অবভিয়াসলি ভাই নিজের নিজের জাতের মানুষের উপর কিন্তু এই কাজটা করাটা সহজ না। ঠিক আছে, আপনি শুধু উপরের হামলা চালাতে পারেন না, যেটা আমরা 5ই আগস্টে এরকম দেখছি আর কি, যে লোয়ার কমান্ডে যে আর্মি অফিসার ছিলেন তারা কিন্তু কিছুটা বিদ্রোহের পর্যায়ে চলে গেছেন আর কি। এবং এরকম করলে যেটা হয় যে আর্মির মনোবলও কিন্তু ঠিক থাকে না। তো আচ্ছা, আমি জাস্ট হচ্ছে ফাইনাল আরেকটা জাস্ট হচ্ছে আলোচনা করব, যেটা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ডেপথ। স্ট্র্যাটেজিক ডেপথ হচ্ছে মানে আমি যদি এই সিচুয়েশনটাকে আবার জিওপলিটিক্যাল লেন্স দিয়ে যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে অবশ্যই স্ট্র্যাটেজিক ডেপথ মানে কৌশলগত গভীরতার ধারণাটা আসবে। তো এই ধারণাটা কিন্তু নতুন কিছু না, এটা মানে 30, 40, 50 বছর আগের একটা ধারণা। এবং এই থিওরিটা আসলে কি, এই থিওরি হচ্ছে স্ট্র্যাটেজিক ডেপথের, এটা আপনার টি মার্শালের প্রিজনার্স অফ জিওগ্রাফি বই পাবেন। সেটা হচ্ছে যে পাকিস্তান মনে করে যে ভারতের সাথে যদি তাদের কোনোদিন একটা লার্জ স্কেল যুদ্ধ বাঁধে, বড় ধরনের যুদ্ধ বাঁধে, তবে তারা তাদের পিছু হটে যাবে কোথায়, তারা নিরাপদ আশ্রয়ে যাবে কোথায়? তাদের যাওয়ার জায়গা হচ্ছে আফগানিস্তানের মাটি, তাদের ব্যবহার করতে হবে। আর আফগানিস্তানের মাটি তারা কখন ব্যবহার করতে পারবে? যখন
এটা নিশ্চিত করে একমাত্র উপায় হচ্ছে যে কাবুলে এমন একটা সরকার থাকবে যারা ইসলামাবাদের উপর নির্ভরশীল থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বড় দুঃস্বপ্নের জায়গাটা কোথায়? যদি একটা শক্তিশালী, স্থিতিশীল এবং স্বাধীনচেত আফগানিস্তান থাকে, এটা পাকিস্তানের সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নের বিষয়। কেন? কারণ আফগানিস্তান যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তবে তারা স্বাভাবিকভাবেই তাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক স্বার্থের জায়গাগুলোতে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আমি আবার বলছি, আদর্শিক না, অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার তালেবানের অধিকাংশ সবাই কিন্তু প্রায় দেওবন্দি। তো সেই হিসাবে কিন্তু তাদের কিন্তু একটা টান আছে আর কি দেওবন্দের প্রতি। ঠিক আছে? তো পাকিস্তান কি এটাকে কি আসলে একটা কূটনৈতিক সম্পর্ক হিসেবে দেখে কিনা? অবভিয়াসলি না। এবং এটাকে দেখে যে ভারতের এক ধরনের এনসার্কেলমেন্ট বা এনসার্কেলমেন্ট উপনিবেশবাদী ঠিক বলা যায় না। আচ্ছা, বলতে পারি যে বেষ্টনী নীতি। অর্থাৎ যদি ব্যাখ্যা করে বলি তাহলে বিষয়টা দ্বারা এমন যে মানে পাকিস্তান ভয় পাচ্ছে যে ভারতের বন্ধু হয়ে পাকিস্তান মানে সরি আফগানিস্তান পাকিস্তানকে দুই দিক থেকে ঘিরে ফেলবে। সো একদিকে হচ্ছে আপনার ভারত, আর অন্যদিকে হচ্ছে আফগানিস্তান। তো এই ভয় থেকে তারা চায় যে আফগানিস্তান যেন কখনো স্থিতিশীল হইতে না, যেন স্বাধীন হইতে না পারে। এখানে যেন সবসময় একটা পাকিস্তান ব্যাক্ট কিংবা মানে পাকিস্তান পন্থী বা পশ্চিমা পন্থী ওয়েস্টার্ন ব্যাক্ট সরকার যেন থাকে। ঠিক আছে? মানে সবসময় যেন একটা নির্দিষ্ট একটা অস্থিতিশীলতা থাকে, যেন আফগানিস্তান একটা আন্তর্জাতিক অঙ্গনে কোনো বড় কোনো ভূমিকা রাখতে না পারে, যেন ভারতের সাথে কৌশলগত জোটে যাওয়ার সাহস না করে। তো আমরা বলবো যে পাকিস্তানও কিন্তু যদি এই 2026 সালে যদি যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করি, পাকিস্তানের বর্তমানে সে পুরো ডক্টর হিসেবে কিন্তু কাজ করতেছে। কারণ তারা চাইছিল একদিকে যে তালেবানকে দিয়ে ভারতের পক্ষ কমাইতে চাইছিল, কিন্তু যখন দেখলো যে তালেবানের ভারতের সাথে এক ধরনের মানবিক বা কারিগরি বা কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতেছে, তখন পাকিস্তান বিচলিত হয়ে পড়ছে। এবং এই অস্থিতিশীলতা যে বজায় রাখতে যাচ্ছে, এটা হচ্ছে পাকিস্তানের জন্য এক ধরনের সেলফ ডিফেন্স মেকানিজম বলা যায়। ঠিক আছে? তো কিন্তু ইতিহাসের ট্র্যাজেডি যদি বলি তাহলে এই স্ট্র্যাটেজিক ডেপথ খুঁজতে যে পাকিস্তান নিজে গভীর গর্তে পড়ে গেছে। কারণ তারা যে অস্থিতিশীলতা আফগানিস্তানের জন্য চাইছিল, সেই আগুনের আঁচ এখন টিটিপির মাধ্যমে পাকিস্তান নিজে ঘরে ঢুকে পড়ছে। তো একদিকে পাকিস্তান ধরেন যে ভারতকে ঠেকাতে চাচ্ছে, আবার অন্যদিকে যে আফগানিস্তান যেন ভারতের দিকে ঝুঁকে যেন না পড়ে ওইটাও আটকাতে যাচ্ছে। এবং এইটা করতে গিয়ে তাদের যেটা হয়েছে, তাদের নিজেদের অর্থনীতি ও নিরাপত্তা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তো পাকিস্তান মূলত ভাই এখন মরণ যুদ্ধে আছে। তো আর এই পুরো যুদ্ধটা আসলে আলটিমেটলি মুসলিম উম্মার জন্য কোনো কল্যাণ বয়ে আনতেছে না। স্ট্র্যাটেজিকে বলি, জিওপলিটিক্যালি বলি, এসকেটোলজির দিক দিয়ে বলছিলাম, কিন্তু বাকি সব দিক দিয়ে মুসলিম উম্মার জন্য হয়তো সামগ্রিক কল্যাণ আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, বা সাধারণ মুসলিম জনগণ এখান থেকে উপকৃত হচ্ছে এমনটা আসলে বলার সুযোগ নেই। তো যাই হোক, আমি অনেক লম্বা কথা বলে ফেললাম। আমি হয়তো অনেক মনোযোগ হয়তো বা চলে গেছে, আমি জন্য দুঃখিত। তো আমি আপাতত এখানে শেষ করে দিচ্ছি। আহ উম, আব্দুল ভাই আছেন? মারুফ ভাই আছেন? আসি ভাই। ভাই আমি মোটামুটি ভাই এতদূর পর্যন্ত আলোচনা, আমাকে একটু যেতে হচ্ছে, আপনি তাহলে ক্লোজিং করে দিতে পারেন। হুম, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর আলোচনা। আজকে যারা ধৈর্য সহকারে উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আহ, আহ, আসিফ ভাই, আপনি সমাপ্ত করুন। আসিফ ভাই। জি ভাই, আপনি এটা কথা বলে শেষ করে দিন আপনি। আচ্ছা, তাহলে এখানে আজকে সমাপ্ত। আল্লাহ হাফিজ। সবাই আবার এর পরে কোনো প্রোগ্রাম আয়োজন করা হলে আল্লাহ চাইলে আপনার সবাইকে জানানো হবে। আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন একটু এখানেই ওপেন মতামত দিতে পারেন যে সামনে কোনো প্রোগ্রাম রাখা যায় কিনা, বা কি বিষয়ক রাখা যাইতে পারে, বা কি ধরনের প্রজেক্ট তারিম ফাউন্ডেশন রান করালে বেটার হয়। একটু মাশওয়ারা বা পরামর্শ আপনাদের থেকে চাচ্ছি আর কি। শুরু থেকেই যদি যাই, তানিম ভাই আছেন, তানিম ভাই যদি কিছু বলেন। তানিন ভাই আর কি, তানিম না, তানিন ভাই, দুঃখিত।
মানিক, তোমার কোনো মতামত থাকলে পেশ করো। না ভাই, আমার সেরকম কোনো মতামত নাই। আমি শুনলাম অনেক সেখান থেকে। ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইদিকে আসিফ ভাই, সৌরভ আহ সৌরভ কিছু মনে বল। হয় না ওইভাবে কেউ মতামত পেশ করবে। হয়তো আমরা পরে সিদ্ধান্ত হয়তো নেওয়া হবে না, গ্রুপে হয়তো পুল ক্রিয়েট করা যাইতে পারে, যেটা ভোট নেওয়ার মাঝে মাঝে কোনো টপিক টপিক করা যাইতে পারে। মোটামুটি দুইটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো মার্শাল্লাহ ক্লিয়ার করা হলো। একটা হচ্ছে পাক আফগান, আর একটা হচ্ছে আপনার ওই যে ইরান, ইসরায়েল আমেরিকা। মোটামুটি দুইটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, দুইটা মোটামুটি ক্লিয়ার করা যাচ্ছে। তাছাড়া আহ যুদ্ধ অনেক জায়গায় চলছে, যেমন সুদানে অনেক বড় আকারে চলছে, এই চলছে চলছে অনেক জায়গায়। আহ ওটা আচ্ছা, আমি দেখাশোনা করতে হবে আমি ভাই। এটা বলতে চাচ্ছিলাম। হুম। আমি বলতে চাচ্ছিলাম যে সুদানের বিষয়টা নিয়ে যদি পরবর্তীতে আলোচনা করা হতো। সুদানে আসিফ যে ভাই, সুদান যুদ্ধ আসলে হয় এটা নিয়ে। এটা গুরুত্বপূর্ণ। সুদানে আসলে ব্যাপকই গণহত্যা চলছে, ওইটা আসলে পাশ কাটানো হয়ে যায় আমাদের। হম। সুদানে গণহত্যাটা মানে খুব ব্যাপক হয়। কমই পড়াশোনা, আমার নিজেরও কমই। এখন যেভাবে পড়াশোনা করছে তাকে নিয়ে আলোচনা করা যাইতে পারে। কারণ তোমার আচ্ছা, যে সেটা ফিলিস্তিনিটা দেখা আমরা যাচ্ছে দেখতেছি, অনেকেই। তারপর ইরান। হম। হ্যাঁ জি ভাই, আসলে যুদ্ধ বিষয়ক অলরেডি দুইটা করলাম তো। আর এই বিষয়ে যেমন ধরেন সুদান বা আফ্রিকায় ওই বিষয়ে আমাদের কাছে খুব কম নিউজ আসে, যেমন উপমহাদেশ বা ইরান, মধ্যপ্রাচ্য, এগুলো নিয়ে আসলে ওপেন মিডিয়ায় অনেক নিউজ চলে আসে। আর ওখানকার যে নিউজগুলো, এটা আসলে আমরা খুব একটা কম পাই। তো এই বিষয়ে আর কি জানাও আমাদের অনেক ভাইরই আর কি কম, বা ম্যাক্সিমামেরই কম। তো যদি এ বিষয়ে কোনো ভাইকে পাওয়া যায়, এটা পরবর্তী চিন্তা করা যাবে। বাট আপনাদের যে কোশ্চেন করা হলো, এটা মূলত যে শুধু যে আমরা এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো যে এই যুদ্ধ নিয়ে এই পডকাস্ট হবে, শুরুতে এটা চলমান মানে থাকলে হবে না। মানে আমরা দেখা যাচ্ছে যে এই শুরুতে আর কি পরামর্শ চাওয়া হয়েছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমি নোমান। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, নোমান ভাই বলেন। ভাই, হচ্ছে হ্যাঁ, পুরোটা শুনলাম। হ্যাঁ, এটা ভালো, আলোচনাটা ভালোই ছিল মাশাআল্লাহ। ফাহিম ভাই ধারাবাহিক আলোচনা ছিল। পরে শাহেদ ভাই আলোচনাটা ভালো ছিল, কিন্তু হচ্ছে শুনতে একটু কষ্ট হচ্ছিল। মনে হয় শাহেদ ভাই ওই হেডফোন ছাড়া কথা বলছিল নাকি। যাই হোক, আলোচনাটা সুন্দর ছিল, কিন্তু আপাতত ইনস্ট্যান্ট তো মাথায় তেমন কিছু নাই। মানে পরামর্শ বা হচ্ছে তো যদি পরবর্তীতে আসে ইনশাল্লাহ গ্রুপে জানাবো, বা আপনাকে জানাবো পার্সোনালি আপনাদের ইনশাল্লাহ। তবে এই জি, রানিং কোনো ইনশাল্লাহ। অ্যাক্টিভিটিস হ্যাঁ থাকা দরকার। এটাই আর কি, বিভিন্ন ইস্যু নিয়ে হোক আর হচ্ছে কোনো অ্যাক্টিভিটি হোক, সামাজিক যেগুলো আছে আর কি। জি ভাই, এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ লিভ লিভ নিয়ে নিই।